আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করছো। আজকে আমি জাওয়াদ ভাইয়া তোমাদের জন্য চলে আসছি ইংলিশের একটা ফ্যান্টাস্টিক ক্লাস নিয়ে। কি ক্লাস? আজকে আমরা অ্যাডমিশনের গাইডলাইনমূলক ফ্রি গিফট কোর্সের প্রথম ইংলিশ ক্লাস করতে যাচ্ছি, ঠিক আছে? এবং এই কোর্সের প্রথম ক্লাস হিসেবে আজকে আমাদের কাজ কি? আজকে আমরা গত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব এবং ওই প্রশ্নগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কিভাবে জিনিসটা পড়তে হয় এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে? সো তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো, তোমরা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও দেখি যে ভাইয়া আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, নাকি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো সবাই। তোমরা যারা যারা সালাম দিচ্ছ, আব্দুল হাদি, তারপরে মেহেদি, রিদ্ধা, স্বর্ণ, তারপর বা অথবা স্বর্ণা, যে কোনো একটা, আব্দুল হাদি বলছো যে কিভাবে ইংলিশ শুরু করব। তোমাদের সবাইকে সালামের উত্তর দিয়ে নিয়ে আগে ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাদি বলছে কিভাবে ইংলিশ শুরু করবো। ভাই আরে ইংলিশটা মাত্র শুরু হয়েছে, 7টা মাত্র বাচ্চা, একটু সময় দাও, কিভাবে শুরু করবো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আয়েশা মিম সালাম দিচ্ছ, তাসনিয়া মেহরিন সালাম দিচ্ছ, তরিকুল ইসলাম সালাম দিচ্ছ, জিজ্ঞেস করছো কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। নাফিসা ইসলাম, ইরশাদ জাহান সালাম দিচ্ছে সবাইকে। মুশফিকুর রহমান ফাইনালি একটা কাজের কমেন্ট করছে, সেটা হচ্ছে অল ক্লিয়ার, সবকিছু ঠিক আছে, ভেরি গুড, ওকে। হাদি লিখছে অল ক্লিয়ার স্যার, ঠিক আছে, খুবই ভালো কথা। তাহলে চলো আমরা আর দেরি না করে আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে ধাবিত হই। দেখি আমাদের আজকে কি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। লেটস সি। এই আমি বুঝলাম না, ক্লাসে এতগুলা মানুষ কিন্তু ক্লাসে রিয়াক্ট করছে কয়টা? মাত্র একটা। কেন? এই যে পাশে যে লাভ রিয়াক্টটা আছে, কি সুন্দর দেখতে, একটা ক্লিক করে দিলে কি হয়, একটা লাভ রিয়াক্ট দে। আচ্ছা ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে চলো আমরা আর দেরি না করে ক্লাসটা এবার শুরু করে দিই। লেটস সি যে আজকে আমরা কি পড়বো, কিভাবে পড়বো, কেন পড়বো, কি উদ্দেশ্যে পড়বো। দেখি ফাতেমা আক্তার, এই যে এইচএসসি 27 ব্যাচ, এ বেটা এইচএসসি 27 ব্যাচ, তুমি এখন এখানে ইংলিশের অ্যাডমিশনের ক্লাসে কি করো? তোমার তো এই ক্লাস করার দরকার নেই। তুমি যেটা করো যে আমাদের ইবিআই হট কোর্স চলমান আছে 26 এবং 27 ব্যাচের জন্য, বাংলা ইংলিশ আইসিটির, তুমি ওইখানে ক্লাস করবা। তোমার তো এই ইংলিশ কাজে লাগবে না, তোমার কাজে লাগবে ওই ইংলিশ, ইবিআই এর ইংলিশ, ঠিক আছে? আসো। নাফিজা ইসলাম লিখছেন ফ্রম বরিশাল, ভেরি গুড। লামিয়া বলছো টপিক সিলেক্ট করে দিয়ে ইংলিশের জন্য। হ্যাঁ দিব রে ভাইয়া, দিব দিব দিব। ওকে চলো আর কথা বলবো না, আজকে ক্লাসটা শুরু করে দিই, দেখি কি আছে। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের কভার পেজ। কভার পেজে পড়ার কিছু নাই, চলে যাচ্ছি প্রথম স্লাইডে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এটাকেই বি ইউনিট বলা হয়ে থাকে, এটাকেই বি ইউনিট বলা হয়ে থাকে, ইহাই আমাদের বি ইউনিট, ঠিক আছে? কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদটাকে বি ইউনিট বলা হয়। এটার 2024-25 ব্যাচে যে প্রশ্নটা আসছিল, 24-25 সেশনে যে প্রশ্নটা আসছিল, আমরা এই প্রশ্নর ইংলিশ অংশটা দেখি, চলো একটু সলভ করি যে কিভাবে কি প্রশ্ন আসছে। এখন তোমাদেরকে আমি ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা কোশ্চেন সলভটা কেন করি। কোশ্চেন সলভটা করার কারণ হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধু যত বিশ্ববিদ্যালয় আছে এদের প্রত্যেকটাতে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে এরা বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন ভরপুর রিপিট করে, একদম হুবহু 15টা প্রশ্নের 15টাই রিপিট পাবা। এখন হ্যাঁ বলতে পারো কই ভাইয়া কি বল, 15টা কেমনে রিপিট হয়? তাহলে তো হচ্ছে সবাই চান্স পেত, ওই অর্থে রিপিট বলি নেই। ব্যাপারটা হচ্ছে হুবহু রিপিট একটা দুইটা থাকে, ঠিক আছে? আর বাকি যে 12-13টা না, এই 12-13টা কেমন হয়, এরা হচ্ছে তোমার বিভিন্ন টপিক গুলো থেকে না একই টাইপের প্রশ্ন আসে। যেমন ধরো এই বছর সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসলো মনে করো 2টা, তুমি পরের বছরে দেখবা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে 2টা, তারপরের বছর দেখলা 3টা আসছে সিনোনিম অ্যান্টোনিম থেকে। তার মানে কি বুঝলা? সিনোনিম অ্যান্টোনিম আমার পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম পড়লে আমি এখান থেকে ন্যূনতম 2টা প্রশ্ন উত্তর করে আসতে পারবো, এই জিনিসটা। এখন বলতে পারো ভাইয়া এত সিনোনিম অ্যান্টোনিম কেমনে পড়বো? এত পড়তে হয় না। তোমাকে আমি বলবো না যে এই মোটা একটা অক্সফোর্ড ডিকশনারি মুখস্থ করে ফেলো, না আমি এটা বলবো না। আমি বলবো
যে সিনোনিম অ্যান্টোনিমের কিছু নির্দিষ্ট তালিকা আছে, ওই তালিকাটা তোমাদেরকে আমি দিয়ে দিব যে ভাইয়া নাও এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এখান থেকে পড়ে যাও, এখান থেকে কমন পাবা। এইভাবে করে তোমাদেরকে আমি লিস্টিং গুলা দিয়ে দিব। তারপরে ধরো তোমার সে নাউন অংশ থেকে নাউনের ব্যবহার বা নাউনের প্রয়োগ, এখান থেকে ধরো এই বছর একটা প্রশ্ন পাইছো, পরের বছর আরেকটা পাবা, তারপরের বছর আরেকটা পাবা, এরকম করে নাউন টপিক থেকেও প্রশ্ন আসে। তাইলে আমরা নাউন নিয়ে পড়াশোনা করব। এই জিনিসটা কিভাবে পড়তে হয় তোমাদেরকে আমি দেখাই দেবো, ঠিক আছে? প্রশ্ন সলভ করার মূল উদ্দেশ্যটাই এটা। মানে আমি তো জানি যে কি আসে, বাট প্রশ্নগুলোকে তোমাদের সামনে নিয়ে আসছি কেন, যে ভাইয়ারা তোমরা একটু দেখো, তোমরা একটু দেখে তোমরা নিজেরা একটু চিন্তা করো যে ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটাই টপিক থেকে আসছে, তাহলে আমার এই টপিকটা পড়তে হবে। এই জিনিসটা যদি তোমরা নিজেরা করতে পারো, এই কারণে হচ্ছে প্রশ্ন সলভিং সেশন, ঠিক আছে? তোমরা আমাকে একটা মিনিট একটু সময় দাও। ক্লাসটা যে শুরু হয়েছে এটা একটু ইয়েতে গ্রুপগুলোতে শেয়ার করে দিই, অর্থাৎ আমাদের ফাইনাল গিয়ারে 25 ব্যাচে যারা শিক্ষার্থী আছে তাদেরকে একটু শেয়ার করে তারা একটু ক্লাসটা দেখুক, উপকৃত হোক, ঠিক আছে? তারপরে আরো এক জায়গায় শেয়ার করতে হবে ক্লাসটা, সেটা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন গিফট কোর্সের একটা গ্রুপ আছে, কিন্তু তোমরা এই গ্রুপে কারা কারা যুক্ত হইছো একটু কমেন্ট আমাকে জানো। যারা যারা যুক্ত হও নাই, এ ভাইয়ারা ভালো একটা জায়গা থেকে বাদ পড়ে যেতেছে, কিন্তু ওই গ্রুপটাতে যুক্ত হও, কাজে লাগবে, ওই গ্রুপটাতে যুক্ত হও। এক মিনিট, হ্যাঁ 1 মিনিট। দিয়ে দিছি গ্রুপে। এবার হচ্ছে আরেক মিনিট লাগবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটু ফরওয়ার্ড করতে হবে। ওই যে বললাম বাচ্চা কাচ্চারা একটু দেখবে ক্লাসটা, একটু উপকৃত হবে, তাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় দাও, হ্যাঁ আমাকে 10 সেকেন্ড। ডান, কাজ শেষ। এবার কি করব? এবার হচ্ছে আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাব, আর কোনো কাজ নেই, এবার আমরা সরাসরি ক্লাসে ঢুকবো। আসো। এ জান্নাত ফেরদৌস লিখছে ভাইয়া আমাদের যা পড়াবেন তা অনেকই অজানা, কাজ শর্ট। সমস্যা নাই তো, তোমরা একজন যে কমেন্ট করছে যে এই যে রাফি ইসলাম বলছে স্যার আমি অ্যাড হয় না গ্রুপ। এ বেটা, গ্রুপে অ্যাড হইতে কি লাগে? সার্চ দাও অ্যাডমিশন গিফট কোর্স, সার্চ দাও এডুকাটমের সার্চ বক্সে গিয়ে দেখবা চলে আসছে, রিকোয়েস্ট দাও, অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর ওই গ্রুপে যা আছে এই গ্রুপেও তাই আছে, সমস্যা নেই। মানে এই গ্রুপে বলতে এখানে যেটা আছে, দাঁড়াও তোমরা অনেকে জানতে চাইছো গ্রুপের নামটা কি। গ্রুপের নামটা কি? গ্রুপের নাম হচ্ছে এইটা, অ্যাডমিশন উইনার্স, অ্যাডমিশন বিজয়ী হাইফেন গিফট কোর্স। এটা লিখে সার্চ দাও, চলে আসবে, অ্যাড হয়ে যাও। গ্রুপের মধ্যে দেখবো 10,000-এর মতো মেম্বার আছে, ওটার মধ্যে ঢুকো যারা যারা গ্রুপে নাই, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে গিয়া এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে কিনা। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে ফাইনাল গিয়ারের যে গ্রুপ আছে, ফাইনাল গিয়ার বলতে হচ্ছে গিয়ে আমাদের ওই যে এইচএসসি 25 ব্যাচে তোমাদের জন্য একটা ফাইনাল গিয়ার, প্রায় মোটামুটি 1 মাস ব্যাপী কাছাকাছি একটা হচ্ছে কোর্স রান করলাম না আমরা লাস্ট মোমেন্টে, ওই গ্রুপগুলোতে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে রাইটিং পার্ট 3 মাসে শেখা সম্ভব কিনা। জি সম্ভব, সম্ভব। আর এই যে গ্রুপের লিঙ্ক নিয়ে লাফালাফি করতেছো, গ্রুপের লিঙ্ক এখন দিব না, খুঁজে বের করো একটু, তোমরা পারবা আমি জানি। গ্রুপের লিঙ্ক খুঁজে বের করা, যদি না পাও তাহলে ওটা আমি ক্লাস শেষে শেয়ার করে দেবো, সমস্যা নেই। গ্রুপে এখন এই মোমেন্টে এখন আহামরি এমন কিছু নাই যেটা না দেখলে লস হয়ে যাবে, ক্লাসের পরে দেখলেও ক্ষতি নাই। যারা যারা অ্যাড হইতে পারছো ভালো, যারা পারো নাই তারা ক্লাসের পরে অ্যাড হয়েও। এখন তারা হুড়া করতে যাও না, ক্লাসের নষ্ট করো না, পরিবেশ নষ্ট করো না। আরেকজন কে জানি কমেন্ট করছিল যে ভাইয়ারা আমার তো শর্ট সিলেবাস ছিল, কিন্তু ফুল সিলেবাসে গিয়ে আমি কি করব ভাইয়া? কোনো অসুবিধা নাই, তোমার শর্ট সিলেবাসে ইংলিশের ব্যাপারটা তো অন্তত আমি তোমাদেরকে বলি, ইংলিশে শর্ট সিলেবাস কোনো যায় আসে না। তুমি শর্ট সিলেবাসে যেগুলো পড়ছো ওই জিনিসগুলো অ্যাডমিশনে লাগবে, সাথে আরো এক্সট্রা কিছু জিনিস লাগবে। হ্যাঁ এখন তুমি বলতে পারো ভাইয়া ফুল সিলেবাস হইলো তো ওই এক্সট্রা জিনিসগুলো আমি পড়ে ফেলতাম না,
ওই এক্সট্রা জিনিসগুলো ফুল সিলেবাসেও ছিল না। অতএব তোমার টেনশন করার কোনো কারণ নাই যে হ্যাঁ শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছি তাইলে তো মনে হয় আমি পারবো না, পারবা, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আর ইংলিশ ফার্স্ট পেপারের যেটা সেটা হচ্ছে তোমাকে ভোকাবুলারি অংশ মোটামুটি পুরোটাই কভার করতে হবে। ওই জিনিসটা আমি তোমাদেরকে ভোকাবুলারি একটা শীট আছে আমার, ওটা আমি তোমাকে দিয়ে দেবো। মানে শীট বলতে একটা শীট না, মেলা, না হলেও 200-250 পেজ, ওটার মধ্যে ধরো যে 30-40 পেজের মতো ভোকাবুলারি আছে, ওগুলো তোমাদেরকে দিয়ে দেবো। অলরেডি দিছি একবার, আবার দিয়ে দিব দরকার হয়, কোনো সমস্যা নাই, পড়ে নিও। আচ্ছা তাহলে আসো আর দেরি না করি, এবার হচ্ছে তোমাদের প্রশ্ন নিলাম, দেখি আর কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বেরোছে কিনা। পেইড ব্যাচের ক্লাস শুরু হবে কবে থেকে? ভাই পেইড ব্যাচের ক্লাস সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। পেইড ব্যাচের ক্লাস সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা আসো আমরা হচ্ছে আজকে 24-25 সেশনের যে প্রশ্নটা, আসো এটা একটু সলভ করি, দেখি তো কি অবস্থা, এর মধ্যে কি করে রাখছে। ওকে, এই যে দেখো প্রথমেই কামটা করছে কি, প্রথমেই কাজ করছে হচ্ছে দ্য সিনোনিম অফ ডেভিয়েট। ডেভিয়েট শব্দটার সিনোনিম কি? তাইলে দেখো প্রথম প্রশ্নটাই যখন সলভ করতে গেলাম ধাক্কাটা খাইলাম কিসে গিয়ে, সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে। প্রথম টপিক সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম এই জিনিসটা হচ্ছে বলতে পারো ফরজে আইন। সিনোনিম এবং অ্যান্টোনিম এটা একটা ফরজে আইন জিনিস। ফরজে আইন মানে কি? ফরজে আইন মানে হচ্ছে যেটা পালন করতেই হবে, যেটাকে বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, এটা হচ্ছে ফরজে আইন। আচ্ছা এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছর ন্যূনতম 2টা প্রশ্ন আসে, একটা সিনোনিম আসে একটা অ্যান্টোনিম আসে, মাঝে মাঝে 3টা প্রশ্নও আসে, এ ধরনের ঘটনাও ঘটে। ঠিক আছে। এই যে দেখ এই কমেন্ট করে উল্টা ফেলতে, শীট কবে দিবেন? এই দিব রে বাবা, দিব 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 শীট। ওইটা আমি নিজের পকেটের মধ্যে ভরে রাখলে আমার কোনো লাভ নাই, তোমাদের জন্য ওইটা দিয়ে দিব গ্রুপে। আর 26 ব্যাচ যারা বলতো 26 ব্যাচের গ্রুপেও দিয়ে দিব, কোনো সমস্যা নাই, 26 ব্যাচের গ্রুপে পাই যাবা, টেনশন করার কোনো কারণ নেই, চিল। ওকে ওকে ওকে, এবার আসো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম থেকে কি বললাম, 2টা প্রশ্ন আসে, 2টা প্রশ্নের মধ্যে একটা আসে সিনোনিম একটা আসে অ্যান্টোনিম, মাঝে মধ্যে 3টাও আসে, রেয়ার কেস কিন্তু আসে। সো 2টা প্রশ্ন কমন পড়তেছে, সিনোনিম অ্যান্টোনিম পড়লে কই থেকে পড়বো? সিনোনিম অ্যান্টোনিম যে কোনো বই থেকে চাইলে পড়তে পারো, অথবা আমি তোমাদেরকে একটা শীট দিয়ে দেবো সেখান থেকে পড়তে পারো, যেখান থেকে খুশি, কোনো সমস্যা নাই, সিনোনিম অ্যান্টোনিম পড়া যায়। তবে হ্যাঁ তোমরা আবার অতিরিক্ত পড়তে গিয়ে ভাইয়ারা বদ হজম করে ফেলো না, এই সম্ভাবনা আছে কিন্তু। কেন আছে তোমাকে বলি, বিষয়টা হচ্ছে তুমি যখন সিনোনিম অ্যান্টোনিম পড়তে যাবা তোমার সামনে অসংখ্য সিনোনিম অ্যান্টোনিম ঢুকবে, যে ঠিক আছে এখান থেকে কিছু ওখান থেকে কিছু, এই কিছু সেই কিছু। এখন তোমরা যদি অ্যাডমিশনের পরীক্ষার্থী হয়ে বিসিএস এর সিনোনিম অ্যান্টোনিম পড়তে গেছো তাহলে তো লাভ হবে না ভাইয়া। বিসিএস এর প্রশ্ন তো অ্যাডমিশনে আসবে না, বিসিএস এর প্রশ্ন একরকম, অ্যাডমিশনের প্রশ্ন একরকম। বিসিএস গুলো একটু অ্যাডভান্স প্রশ্ন হয়, ওইগুলা এই জায়গাতে আসবে না। সো বেছে বেছে পড়তে হয়, বেছে বেছে যদি নিজে পড়তে পারো ভেরি গুড, যদি না পারো যাও ভাইয়া আসি, কি করবো? কিচ্ছু করবো না, তোমাদেরকে শুধু বলে দেবো যে ঠিক আছে এইখান থেকে সিনোনিম অ্যান্টোনিম পড়ো, এখান থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, শেষ। ঠিক আছে। এবার তোমাদের একটা কুইজ, বলো তো এইখানে এই প্রশ্নের উত্তর কি হবে? ডেভিয়েট শব্দের অর্থ কি? আর হচ্ছে গিয়ে এই যে 4টা অপশন দেওয়া এখানে, কন্টিনিউ, পারভেড, ডিগ্রেস আর হচ্ছে অল্টারনেট, এই 4টার মধ্যে সঠিক উত্তর কোনটা? আমি একটু কমেন্ট বক্সটা খেয়াল করি, তোমরা একটু আমাকে বলো। আচ্ছা এখানে হচ্ছে উত্তর দিকে অলরেডি আয়শা পড়ছে, আয়শা মিম আদিত্য সরকার আদি, দুইজন উত্তর লিখছো সি। আচ্ছা তরিকুল ইসলাম লিখছো সি, ভেরি গুড। তারপরে জিএম নাজম সাকিব লিখছো সি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখন আসো এখানে আবার একটা কাহিনী আছে, তোমরা হচ্ছে উত্তরটা যে দিচ্ছ এই উত্তর দেওয়ার মধ্যেও একটা কাহিনী আছে কিন্তু। ঠিক আছে, উত্তর দেওয়ার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা কিরকম? মনে করো তুমি হচ্ছে যে এই ডেভিয়েটের অর্থ যে ডিসগ্রেস, সরি ডিগ্রেস মানে হচ্ছে সিনোনিম হচ্ছে ডিগ্রেস, এটা তুমি জানলা, ডেভিয়েট জানো, ডেভিয়েটের সিনোনিম জানো ডিগ্রেস। এখন কোনো কারণে তুমি হচ্ছে সে মনে করো কন্টিনিউ, পারভেড, অল্টারনেট এগুলোর অর্থ তুমি জানো না মনে করো। ঠিক আছে, তাইলে কিন্তু ভাইয়া ঝামেলা হবে। কেন ঝামেলা হবে আমি তোমাকে বলি। বিষয়টা হচ্ছে তুমি যখন হচ্ছে যে এই 2টা শিখলা, বাকিগুলা শিখলা না, পরের বছর যে এইটা থেকে একটা প্রশ্ন চলে আসবে না তার কোনো গ্যারান্টি আছে? এই জিনিসটা নিয়ে একটা ঝামেলা হবে। ঠিক আছে, সো তোমাকে যেটা করতে হবে এই প্রত্যেকটা শব্দের অর্থ শিখে রাখতে হবে। তাহলে দেখো ডেভিয়েট মানে কি? ডেভিয়েট মানে হলো বিচ্যুত হওয়া। ডেভিয়েট মানে কি? ডেভিয়েট মানে হলো বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। দেখো কিভাবে পড়বা তোমাদেরকে দেখাই দিই। ডেভিয়েটের অর্থ বিচ্যুত হওয়া লিখবা। তারপরে হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে কোনো কিছু চলমান বা হচ্ছে কোনো কিছুকে অগ্রসর হওয়া, কন্টিনিউ করা। তাহলে কন্টিনিউ মানে হচ্ছে গিয়ে অগ্রসর হওয়া বা চলমান হওয়া।
লিখলাম অগ্রসর, জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, তারপরে পারভেড। পারভেড মানে কি? পারভেডের বাংলা হচ্ছে ছড়িয়ে পড়া, স্প্রেড আউট, ছড়িয়ে পড়া। তাহলে আমি লিখলাম ছড়িয়ে পড়া। ঠিক আছে, তারপর হচ্ছে ডিগ্রেস। ডিগ্রেসের সোজা বাংলা অর্থ কি জানো? বাংলা অর্থ হচ্ছে গৌরচন্দ্রিকা। এটা নোমান্সের অর্থ বলতে পারবে। গৌরচন্দ্রিকা মানে কি? গৌরচন্দ্রিকা মানে হচ্ছে কোনো আসল ব্যাপার না দেখে অন্য বিষয় নিয়ে কথা বলা। মনে করো যে এখানে কথা হইতেছে ক্লাস নিয়ে কথা বলতে বলতে আমি চলে গেছি, আমি কোন আমলে কয়টা প্রেম করছিলাম ওই আলাপে, ওইখানে যাওয়া যাবে না, ওইটা হচ্ছে ডিগ্রেস। ঠিক আছে, অনেকে এটাকে উচ্চারণ ডাইগ্রেসও করে, একই কথা। এটার অর্থ বিচ্যুত হওয়া। যারা যারা সি উত্তর দিয়েছে তোমাদের সবার উত্তর সঠিক, ধন্যবাদ। অল্টারনেট। অল্টারনেট মানে হচ্ছে পরিবর্তন বা পরিবর্তিত। আমি পরিবর্তন লিখলাম। ঠিক আছে, অল্টারনেট মানে পরিবর্তন, আপাতত এটাই লিখলাম। সো এইভাবে করে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিমের যে প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে। আশা করি সিস্টেমটা বুঝতে পারছো। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের যে প্রশ্নগুলো প্রত্যেকটা শব্দের অর্থ শিখে রাখবা, তাহলে তোমাদের জন্য পরবর্তীতে সিনোনিম অ্যান্টোনিম পড়া সহজ হবে। এটা হচ্ছে আমি জাস্ট একটা প্রশ্ন দেখাইলাম, বাকিগুলো তোমরা আস্তে আস্তে করবা। সবগুলো তো দেখানোর সময় হবে না, ক্লাসের টাইম আমাদের লিমিটেড। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সিস্টেম। এবার আসো পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে কি বলছে? আইডেন্টিফাই দ্য ফিগার অফ, তোমাদের উত্তরগুলো একটু দেখে নি, উত্তরগুলো থেকে সবার নাম একটু বলে নেই, নাহলে নাম বললে আবার তোমরা খুশি হও, আমি দেখছি। আচ্ছা, মোহনা ছন্দা বলছো একের সি, নুরুন নাহার ইসলাম বলছো একের সি, জিএম নাজমুল সাকিব একের সি, তারপরে তরিকুল ইসলাম, আদিত্য সাগর আদি, আয়শা মিম, আর উত্তর নাই। সাবাস। আমিনা খাতুন সুমাই, ভাই রে আমি 19 তারিখে ভর্তি হয়েছি, এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট যুক্ত হতে পারছি না। এই ওয়েবসাইট পালায় জানি, ওয়েবসাইট এখনো আছে, ওয়েবসাইট যুক্ত হতে পারবা, কোনো সমস্যা নাই। টেকনিক্যাল ইস্যু লাগিয়েই থাকে, এই যে ক্লাস নিতে গেলে মাঝে মাঝে সমস্যা হয়, এই সমস্ত ইস্যু লেগে থাকে, বাট সমস্যা নাই, যুক্ত হয়ে যাবা, টেনশন করো না। আচ্ছা দেখো এরপরে কি বলছে? আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। দেখো খেয়াল করে দেখো মানে কি? আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে তোমার লিটারারি টার্মস বলে একটা জিনিস আছে, লিটারারি টার্মস বলে একটা জিনিস আছে অ্যাডমিশনের, এই জিনিসটা থেকে প্রশ্ন হয়। এটা নিয়ে তোমাদের সাথে আমি একটা ক্লাস নিব যে লিটারারি টার্মস এর উপর কিভাবে কি হয়। ঠিক আছে, বারাক হোসেন বলছে স্যার ভর্তির জন্য নক দিলাম, রিপ্লাই পেলাম না। এই বেটা, আমার নক দিয়ে লাভ আছে? নক দিতে হবে এডুকেটম স্কুলের পেজে, ওইখানে নক দিলে রিপ্লাই পাওয়া যাবে। আচ্ছা, এই যে এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, যে কেউ বলছো মেটাফোর, কেউ বলছো সিমিলি, এই জিনিসটার মধ্যে প্যাচ লাগছে। আচ্ছা তোমাদেরকে জিনিসটা আমি এক্সপ্লেইন করি। এমনিতে ক্লাস হবে এটার উপর, লিটারারি টার্মস মানে ফিগার অফ স্পিচ, এটার উপর আমি একটা ক্লাস নিব, কিন্তু তারপরেও এখন একটু ছোট করে জিনিসটা এক্সপ্লেন করে দেওয়া যায় তোমাদেরকে। কি বলছে? আইডেন্টিফাই ফিগার অফ স্পিচ মানে হচ্ছে এই যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এই কথাটা যে বলছে, এই কথাটা যে বলছে, এইটা কি ধরনের কথা, মানে এটা কি টাইপের কথা বলছে? এটা যেমন এটা কি এক ধরনের মেটাফোর, এটা কি এক ধরনের আইরনি, এটা কি এক ধরনের সিমিলি, নাকি এটা এক ধরনের পার্সনিফিকেশন? এই জিনিসটা জানতে চাইছে যে এটা কিসের উদাহরণ। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এটা জানতে চাইছে। এখন এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে যে জিনিসটা আসলে কি। আচ্ছা এবার আসো অর্থটা করো। প্রথমে অর্থটা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থ করো, অর্থটা কি বলছে? এখানে বলছে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এটার বাংলা অর্থ হচ্ছে এরকম যে তার হৃদয়টা স্বর্ণ দিয়ে তৈরি। শি হ্যাজ, তার আছে, আ হার্ট, তার একটি হৃদয় আছে, অফ গোল্ড, যেটা স্বর্ণের তৈরি, মানে তার হৃদয়টা স্বর্ণ দিয়ে বানানো। এটা হচ্ছে সেন্টেন্সের বাংলা অর্থ, তার হৃদয়টা স্বর্ণ দিয়ে বানানো। তাইলে এটা দিয়ে আসলে কি কি ধরনের কথা? এটা কি মেটাফোর, এটা কি আইরনি, এটা কি সিমিলি, না এটা পার্সনিফিকেশন? এই প্রশ্নটা করা হয়েছে। আসো তোমাদেরকে ছোট্ট করে জিনিসটা বুঝাই। প্রথমে আসো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কি? পার্সনিফিকেশন মানে হইলো কোনো কিছু যেটা ব্যক্তিবাচক না, যেটা ব্যক্তিবাচক না কিন্তু তাকে আমি একটা ব্যক্তি সত্তা দিলাম। ঠিক আছে, যেমন আজকে আকাশের মন খারাপ, আজকে আকাশের মন খারাপ। এখন তুমি মনে করলা যে আমার বন্ধু আকাশের কথা বলতেছে, বন্ধুর সাথে দেখা হয়েছিল, বন্ধুর মনে ব্রেকআপ হয়েছে, বন্ধুর এই কারণে মন খারাপ। না, আমি ওই আকাশের কথা বলি না, আমি হচ্ছে মাথার উপরে যে নীল আকাশ তার কথা বলছি। চিন্তা করে দেখো, আকাশ কি কোনো মানুষ? আকাশের তো মন খারাপ হওয়া সম্ভব না। একটা অব্যক্তিবাচক জিনিস, একটা বস্তুবাচক জিনিস, সেটার আবার মন খারাপ কেমনে হয়? কিন্তু আমাদের ভাষার সৌন্দর্যের জন্য এই টার্মটা ব্যবহার করা যায়, যে আজ আকাশের মন খারাপ, মানে আকাশে মেঘ করছে, বৃষ্টি হতে পারে। ওইটা হচ্ছে পার্সনিফিকেশন উদাহরণ। অর্থাৎ
যেই জিনিসটা ব্যক্তিবাচক নয় সেটাকে একটা ব্যক্তিবাচক রূপ দেওয়ার নামই হলো পার্সনিফিকেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো সিমিলি। সিমিলির ব্যাপারটা কি? সিমিলির ব্যাপারটা হচ্ছে কারোর সাথে কোনো কিছুর তুলনা দেওয়া, কারোর সাথে কোনো কিছুর তুলনা দেওয়া। যেমন আমি বললাম যে নজরুল, নজরুল বলতে কাজী নজরুল আর কি, নজরুল সিংহের মতো ব্যক্তিত্ববান, সিংহের মতো ব্যক্তিত্ববান। মানে নজরুলের পার্সোনালিটি ছিল সিংহের মতো। এই মতটা যখন থাকে কোনো কিছুর সাথে সরাসরি তুলনা, তখন সেটাকে বলা হয় সিমিলি। ঠিক আছে, সেটাকে বলা হয় সিমিলি। যেমন ধরো যে আরেকটা বললাম যে একটা মানুষ, ওর মুখটা, একটা মেয়ে ধরো, ওই মেয়ের মুখটা দেখতে চাঁদের মতো। মেয়ের মুখটা দেখতে কিসের মতো? চাঁদের মতো। এই চাঁদের মতো, এই যে তুলনাটা দিলাম না, মতো, এইটা হচ্ছে আমার সিমিলি, তুলনা দেওয়া। তারপর হচ্ছে আইরনি। আইরনি মানে হচ্ছে বিপরীতার্থক কোনো কিছু বলা। যেমন হচ্ছে যে দুঃখে হাসি পাইতেছে, দুঃখে কারো হাসি পায় না, কিন্তু দুঃখে হাসি পাইতেছে, মানে এটা হচ্ছে আইরনি, উল্টা। আর মেটাফোর হইল তুলনা দেওয়া, কিন্তু সিমিলিও তো তুলনা দেওয়া। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হইল মেটাফোর হচ্ছে এই যে মতো শব্দটা ব্যবহার করে না, ডিরেক্ট বলে দিবে নজরুল ছিল একটা সিংহ, এমনি ডাইরেক্ট বলে দিবে। ঠিক আছে, নজরুল ছিল একটা সিংহ, কিন্তু আসলে কি নজরুল সিংহ ছিল? না, নজরুল একটা মানুষ, ও সর্বোচ্চ আচার আচরণ সিংহের মতো হইতে পারে। কিন্তু তুমি যদি ধাপ করে বলে দাও নজরুল সিংহ ছিল, তখন ওইটা হয়ে যাবে আমার মেটাফোর। ঠিক আছে, রূপক বলে বাংলায়। মেটাফোরের বাংলা হচ্ছে রূপক, আর সিমিলির বাংলা হচ্ছে তুলনা। তাহলে দেখো নজরুল সিংহের মতো মানে হচ্ছে কি সিমিলি, এটা তুলনা, আর নজরুলই ছিল একটা সিংহ, এটা হচ্ছে মেটাফোর, রূপক। তাহলে এই যে কথাটা বললো এখানে, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার হৃদয় সোনা দিয়ে তৈরি। ঘটনা হচ্ছে কারো মানুষের হৃদয়, কোনো মানুষের হৃদয়কে আদৌ সোনা দিয়ে বানানো হওয়া সম্ভব? চিন্তা করে দেখো তো, জীবনও সম্ভব না। কিন্তু তার মানে কি? তার মানে এখানে হচ্ছে সরাসরি রূপক অর্থে বলে দিছে। যদি বলতো তার হৃদয় সোনার মতো, হি সি হ্যাজ আ হার্ট লাইক গোল্ড, লাইক মানে মতো, শি হ্যাজ আ হার্ট লাইক গোল্ড, তার স্বর্ণের মতো একটি হৃদয় আছে, তখন আমি বলতে পারতাম হ্যাঁ এটা সিমিলি। কিন্তু এখানে ডাইরেক্ট বলে দিছে তার হৃদয় স্বর্ণ দিয়েই তৈরি, এই কথাটা বলে দিছে, মানে হচ্ছে এটা মেটাফোর। এরকম করে আমাদের পড়তে হয়। ঠিক আছে, সেকেন্ড প্রশ্নের কাজ শেষ হয়ে গেল। চলো থার্ড প্রশ্নে যাই। থার্ড প্রশ্নে যাই। ভূগোল স্যার 300 খাতা দেখছে, তার মধ্যে 185 জন ফেল, এটা কেন দরকার ভাইয়া? এই সমস্ত কমেন্ট করো না, একটু ই করো, কি বলে, মনোযোগ দাও ক্লাসে। তারপরে দেখো কি বলছে, টু হ্যাভ কোল্ড ফিট মিনস, কোল্ড ফিট কথাটার মানে কি? আচ্ছা, কোল্ড ফিট মানে হচ্ছে এটা হলো তোমার এক ধরনের ইডিয়ম। ঠিক আছে, ইডিয়ম মানে বাংলায় বলে প্রবাদ, প্রবাদ বাক্য। যেমন ধরো আমি বললাম যে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়াল বৃষ্টি হচ্ছে। কিন্তু কুকুর বিড়াল বৃষ্টি হওয়া মানে কি? আকাশ থেকে কুকুর বিড়াল পড়তেছে? না, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে। এটাকে বলা হয় কি বললাম মাত্র, ইডিয়ম, প্রবাদ বাক্য। ঠিক আছে, তেমনি কোল্ড ফিটটাও এক ধরনের প্রবাদ বাক্য, যে কোল্ড ফিট ইডিয়ম। এখন কোল্ড ফিট দেখে মনে হচ্ছে যে কোল্ড মানে ঠান্ডা, ফিট মানে পা, তাহলে পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পা। না, এখানে ঠান্ডা পায়ের কথা বলে নাই। এখানে কোল্ড ফিট যেহেতু একটা ইডিয়ম, এটার অর্থটা ভিন্ন, এটার অর্থটা ভিন্ন, এটার ঠান্ডা পা না। অপশনগুলো দেখো, টু ফিল কোল্ড, ঠান্ডা অনুভব করা, এটা কিনা? না। তারপরে টু বিকাম বিজি, ব্যস্ত হয়ে যাওয়া, এটা কিনা? না। তারপরে টু বিকাম নার্ভাস, অস্বস্তি বোধ করা, নার্ভাস হয়ে যাওয়া, এটা কিনা? আর হচ্ছে টু ডিসএগ্রি, দ্বিমত পোষণ করা। কোনটা? সঠিক উত্তর হচ্ছে টু বিকাম নার্ভাস। এখন বলতে পারো ভাইয়া এই সমস্ত জিনিস মনে রাখবো কিভাবে? ভাইয়া এই সমস্ত জিনিস মনে রাখার জন্য অল্প কিছু জিনিস পড়তে হয়। ইডিয়ম এন্ড ফ্রেজের একটা তালিকা তোমাদেরকে আমি দিয়ে দিব, যে ভাইয়া এই ইডিয়ম গুলা পড়ো, পড়লে তোমরা হচ্ছে এটা উত্তর করতে পারবা। এই জিনিসটা খুব বেশি কঠিন না। হ্যাঁ, এমন না তোমাদেরকে আমি 1000 ইডিয়ম দিয়ে বলবো ভাইয়া পড়ো, সাকল্যে 50টা ইডিয়ম দিব, ম্যাক্সিমাম 50। ওই 50টা ইডিয়ম থেকে বিশ্বাস করো কমন পড়ে যাবে, ওই 50টা থেকে কমন পড়বে, এর বাইরে যাবে না। ঠিক আছে, সো এইটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই। এটা হচ্ছে প্রশ্নটা হলো ইডিয়মের প্রশ্ন, ইডিয়ম, ইডিয়ম এন্ড ফ্রেজ, PHRASE। এই ইডিয়ম এন্ড ফ্রেজের একটা তালিকা তোমাদের আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর আগের যেটা ছিল এটা ছিল লিটারারি টার্মস এর প্রশ্ন, লিটারারি টার্মস, লিটারারি টার্মস, এই লিটারারি টার্মস এর একটা প্রশ্ন, সরি লিস্ট তোমাদেরকে আমি দিয়ে দেবো, প্লাস এটার একটা ক্লাস হবে।
এই ক্লাসটা ছোট, কারণ কি এই লিটারারি টার্ম খুব বেশি নাই, সব মিলে 8-10টার মতো আছে, ওই 8-10টা পড়লে আমাদের কাজ শেষ হয়ে যায়, আর বেশি কিছু নাই। ওকে, ইডিয়মস এন্ড ফ্রেজ দিয়ে দিব, গেল একটা। তারপরে হচ্ছে 4 নম্বরে আসো, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। এখানে দেখো, চিন্তা করে দেখো, প্রশ্ন কিন্তু একটা 4 নম্বর, কিন্তু এখানে টেকনিক্যালি তোমার কাছে উত্তর চাইছে 2টা। ঠিক আছে, ঝামেলাটা এখানেই বাধে, মানে বেসিক্যালি 2টা প্রশ্ন কিন্তু তোমার একটা প্রশ্নের আন্ডারে ঢুকায় দিছে এই জিনিসটা। এই যে একজন কমেন্ট করছে, আব্দুল হাদি মুভি দেখলে ইজিলি মনে থাকে, আসলেই তাই। তোমরা যারা যারা মুভি দেখো তাদের ওই কোল্ড ফিটটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা দেখো, এখানে আমার 2টা পার্টে আছে উত্তরটাই, 2টা পার্টে আমাদের উত্তর করতে হবে। তাহলে এই যে কমা দিছে না, এই কমা বরাবর তুমি হচ্ছে সেন্টেন্সটাকে ভেঙে 2 টুকরা করে নাও। আমার কলম কাজ করে না, কি হলো ওর হঠাৎ করে? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে এই কমা বরাবর সেন্টেন্সটাকে ভেঙে 2 টুকরা করে নাও, তাহলে হচ্ছে আমাদের এটা সহজ হবে। এবার আসো, এখানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আসো, এই জিনিসটাতে আমরা সেন্টেন্সের উত্তরটা বের করি যে এই ড্যাশের মধ্যে কি বসবে। দেখো এখানে আমার প্রত্যেকটা এবিসিডি 4টা অপশনের মধ্যেই খেয়াল করো, এখানে আমার 2টা করে অংশ দেওয়া আছে। এই যে এখানে 2টা করে অংশ দেওয়া, 2টা করে, তাই না? তাহলে এই 2টা করে অংশ দেওয়া হইলে প্রথম যেটা সেটা হচ্ছে এখানে বসবে, আর দ্বিতীয় যেটা সেটা এখানে বসবে। সিম্পল। এবার আসো, তাহলে আমরা ওইখানে এই উত্তরগুলা মিলাই যে কোনটা বসতে পারে। দেখো, মেনি পিপল স্প্রেড, স্প্রেড মানে কি? স্প্রেড মানে ছড়ানো, তাহলে এই অর্থটা জানা লাগবে। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ ছড়ায় ফেক নিউজ, ভুয়া খবর অন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথবা মেনি পিপল আর স্প্রেডিং, মেনি পিপল আর স্প্রেডিং মানে অনেক মানুষ ছড়াচ্ছে। মেনি পিপল স্প্রেড একই জিনিস। তারপরে মেনি পিপল আর স্প্রেড। এবার আসো, এই 4টার মধ্যে কোনটা কারেক্ট হবে? আমি 3টা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে গিয়ে এই এ আর সি নাম্বারের প্রথম অংশ তো আমার সেম, তাহলে আমার শুধু এ বি আর ডি নাম্বারের প্রথম অংশ নিয়ে কথা বলতে হবে। খেয়াল করো, আমার এখানে যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে, মাথার মধ্যে একটু খেয়াল ঢুকায় নাও জিনিসটা, সেটা হচ্ছে আমার এখানে লাগবে হলো টেন্স। এই উত্তরটা করার জন্য আমার টেন্স খুব ভালো করে জানা থাকতে হবে। ঠিক আছে, আসো কিভাবে। মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, এই যে কাজটা মানুষ করে, এই কাজটা কি এমন যে মানুষ একদিন কইরে আর করে না, অথবা এই কাজটা মানুষ হচ্ছে গিয়া এই চলমান অবস্থায় করতেছে, নাকি এই মানুষটা প্রতিনিয়তই করে এই কাজটা? মানুষ প্রতিনিয়ত করে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ভাইয়া, মানুষ প্রতিনিয়ত এই কাজটা করে, মানে প্রতিনিয়ত রেগুলারলি তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ, ভুয়া খবর ছড়ায়। প্রতিনিয়ত মানুষ এই কাজটা করে। আচ্ছা, এখন তাইলে দেখো, যদি আমার এমন কোনো সাধারণ কোনো বক্তব্য বোঝায় যেটা প্রতিনিয়ত হয়, অথবা কোনো অভ্যাসগত সত্য বোঝায় যেটা রেগুলার হয়, প্রতিনিয়ত হতে থাকে, সেখানে আমার কোন টেন্স ব্যবহার করে? মানুষ যেহেতু প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ায়, তার মানে এখানে আমার এমন কোনো কিছু বলতে যেটা রেগুলারলি হয়, তার মানে অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্য বা রেগুলারলি ঘটে এরকম বোঝানোর জন্য আমাদের কোন টেন্স ব্যবহার করতে হয়, এটা হচ্ছে প্রশ্ন। কোন টেন্স? তোমরা যারা যারা টেন্সের ক্লাস পাইছো এর আগে, আমার সাথে টেন্সের ক্লাস করছো, তাদের জানার কথা যে কোনো চিরন্তন সত্য, কোনো অভ্যাসগত সত্য, কোনো তথ্যগত সত্য কিংবা কোনো সাধারণ বক্তব্য দেওয়ার জন্য আমাদের সকল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এবার আসো, এখানে খেয়াল করো, এই জায়গাতে কোন টেন্স বসবে? তাইলে যেহেতু এখানে প্রতিনিয়তই খবর ছড়ানো হয়, ভুয়া খবর, তাহলে এখানে আমার কোন টেন্স বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আসো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমাদেরকে বের করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন ছিল সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট না দিলেও চলে, খালি এই দুইটা জিনিস আমার দরকার হয়, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা V1, যেটাই বলো না কেন, তিনটাই এক, সাবজেক্ট প্লাস V1। আচ্ছা, তাহলে প্রথমে দেখো মেনি পিপল, এখন তুমি দরকার নেই মেনিটাও বাদ দিলা, মেনি দরকার নেই আমার, মেনি হচ্ছে একটা কোয়ান্টিফায়ার, এটা দিলাম, বাদ দিলাম। পিপল মনে করো সাবজেক্ট,
যেহেতু তারা প্রতিনিয়ত করতেছে তাই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লাগবে। দাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দাও। তাহলে এখানে আমার কি লাগবে? সাবজেক্ট আছে, এখানে আমার একটা V1 লাগবে, ভার্বের বেস ফর্ম লাগবে। তাহলে দেখো এই চারটার মধ্যে ভার্বের বেস ফর্ম কই কই আছে? এখানে আছে আর স্প্রেডিং। আর কেন হবে ভাইয়া? ভার্বের বেস ফর্ম শুধু অক্সিলিয়ারি ভার্বের কথা তো বলা নাই, তাহলে আমার এটা হচ্ছে না, এটা বাদ। তারপরে এখানেও আছে আর, এটাও বাদ, আর হবে না। তাহলে বাকি রইল কি? এ অথবা সি। যদি আমি দেই তাহলে আমার এটা সঠিক হচ্ছে। কেন? আরেকবার বলি, ঠান্ডা মাথায় পুরো জিনিসটা ধাপে ধাপে শুনো। এখানে তোমার প্রথমে ইনফরমেশনটা কি বলছে, তথ্যটা কি বলছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন মেনি পিপল স্প্রেড, এখানে যে কোনো একটা হবে, ছড়ায় ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভুয়া খবর ছড়ায়। এই জিনিসটা একটা প্রতিনিয়ত ঘটা জিনিস, রেগুলার বেসিসে ঘটে। এই কারণে এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হলে আমার প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন এখানে সুন্দর মতো মিলাইতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমার এখানে সাবজেক্ট আছে পিপল, তাহলে আমার লাগবে কি? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কোনটা হয়? এ নাম্বারে স্প্রেড অথবা সি নাম্বারে স্প্রেড, যে কোনো একটা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার কাহিনী। এবার আসো, ঘটনা হচ্ছে আমার তো দুটো উত্তর একসাথে হবে না, উত্তর হবে যে কোনো একটা। এবার আসো, তাইলে এইটা হতে পারে অথবা এটা হতে পারে। এখন এইখানে এ উত্তর না সি উত্তর, এটা আমরা শিওর হব কেমনে? শিওর হওয়ার উপায় হচ্ছে আমার দেখতে হবে এই যে দুইটা আইডেন্টিফাই আর ক্যান বি আইডেন্টিফাইড, এই দুইটার মধ্যে সঠিক কোনটা। যেটা সঠিক সেটা হবে আমার উত্তর। আসো, কি বলছে? হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, হুইচ আইডেন্টিফাই বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। আচ্ছা, এবার আসো, এই জায়গাতে আমার কোনটা বসবে? যেহেতু যেহেতু আমার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তার মানে স্বাভাবিকভাবে আমার এই অংশটুকুতেও প্রেজেন্ট ইনডিফিনিটই থাকার কথা, নরমালি যেটা হয়। তাহলে এখানে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমার কোনটা আসবে উত্তর? উত্তর আসবে দেখো এইটা, হুইচ আইডেন্টিফাই। কারণ যদি এই প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দিছি। কিন্তু ভাইয়া আগে উত্তরে চলে যাও না, একটা জিনিস খেয়াল করো, এইখানে যে হুইচ কথাটা লিখছে এই অংশের মধ্যে, সেন্টেন্সের এই ক্লজের মধ্যে হুইচটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে, হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। এই হুইচটা হচ্ছে একটা সাবজেক্ট। একটা জিনিস খেয়াল করো, এখানে এই হুইচ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? হুইচ মানে কি? হুইচ মানে হলো যেইটা। কোনটা ভাইয়া? হুইচ মানে হইলো এই ফেক নিউজটার কথা বোঝানো হচ্ছে, ভুয়া খবরের কথা বোঝানো হচ্ছে। হুইচ মানে হইলো ওই ফেক নিউজটা। গন্ডগোল কই দেখো, আমি যদি এখানে আইডেন্টিফাই কথাটা বসাই, মানে এইটা যদি বসায়া দেই, হুইচ আইডেন্টিফাই বাই চেকিং কেয়ারফুলি, তাহলে অর্থটা হয়ে যায় এরকম, যেটা কিনা আইডেন্টিফাই করে, মানে ফেক নিউজ, ভুয়া খবর আইডেন্টিফাই করে। কেন ভুয়া খবর আইডেন্টিফাই কেমনে করবে? ভুয়া খবর কি কোনো মানুষ যে সে গিয়ে আইডেন্টিফাই করতেছে? ভুয়া খবর তো নিজে আইডেন্টিফাই করে না, ভুয়া খবরকে আইডেন্টিফাই করা হয়। যেটা ভুয়া খবর সেটাকে আইডেন্টিফাই করা হয়। ভুয়া খবর নিজে কোথাও গিয়ে আইডেন্টিফাই করে যে হ্যাঁ আমি হলাম ভুয়া খবর, আমার নাম ভুয়া খবর, আমি এখন আইডেন্টিফাই করব না। ভুয়া খবর হচ্ছে একটা জিনিস, সেটাকে আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, আইডেন্টিফাই করার যে কাজটা, ওটাকে বাইর করার যে কাজটা, খুঁজে বের করার যে কাজটা, শনাক্ত করা, আইডেন্টিফাই করা, ওই শনাক্ত করার কাজটা অন্য কেউ করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা সাবজেক্টের মধ্যে যখন কোনো কাজ কেউ সম্পাদন করে সে হয় কর্তা, তার মানে ভুয়া খবরটা যে শনাক্ত করবে সে হচ্ছে সাবজেক্ট। আর যাকে শনাক্ত করা হবে, যেমন ভুয়া খবরকে এখানে শনাক্ত করা হবে, ভুয়া খবরটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। তাহলে আমার সেন্টেন্সের শুরুতেই যখন আমার অবজেক্ট বসে, এখানে হুইচটা বলতেছি সাবজেক্ট, কিন্তু আসলেও এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন এটা কিন্তু আর অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স থাকে না, এটা হয়ে যায় প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এটা কি হয়ে যায়? প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এবার তাহলে খেয়াল করো, এখানে যদি আমি হুইচ আইডেন্টিফাই দেই তাহলে এটা কোনোভাবেই প্যাসিভ ভয়েস হতে পারতেছে না, এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাচ্ছে। তার মানে এইটাও বাদ। বাকি রইল ক্যান বি আইডেন্টিফাইড। যদি ক্যান বি আইডেন্টিফাইড দাও তাহলে দেখবা এটার প্যাসিভ ভয়েস হয়ে সেন্টেন্সে খুব সুন্দর করে মিলে গেছে। কিভাবে? মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ায়। হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যেটাকে শনাক্ত করা যেতে পারে বাই চেকিং কেয়ারফুলি,
সতর্কভাবে চেক করার মাধ্যমে, দ্য সোর্স অফ ইনফরমেশন, যেই তথ্য যেই সোর্স থেকে তথ্যটা আসছে সেই তথ্যটাকে সতর্কভাবে চেক করলে এই ভুয়া খবরকে বের করা যেতে পারে, ভুয়া খবরকে শনাক্ত করা যেতে পারে। এই হচ্ছে গিয়ে আমার উত্তর। এখন দেখো এতক্ষণ যে অনেক কথা বলে ফেললাম না, তোমাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে আমি জানি। এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি দেখো, এখানে আমার দুইটা জিনিস লাগছে, একটা হচ্ছে টেন্স দরকার হয়েছে আর আরেকটা হচ্ছে আমার কি দরকার হয়েছে জানো, আরেকটা হচ্ছে ভয়েস দরকার হয়েছে, ভয়েস চেঞ্জ যেটা, ওই ভয়েস দরকার হয়েছে। ঘটনা হচ্ছে আমি যখন তোমাদেরকে ক্লাসে নিয়ে আসব তখন তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ পড়াবো, টেন্সও পড়াবো, দুইটা পড়াবো। দুইটা পড়ানোর পর তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই ধরনের কিছু প্রশ্ন আমি সলভ করাবো। সলভ করাইলে কি হবে, তোমাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে ঠিক আছে এটা হচ্ছে এরকম করে উত্তর করা যায়। চিন্তা করে দেখো, তোমরা ভয়েস পড়তেছো কিন্তু আজকে থেকে না, ভয়েস পড়তেছো অনেক দিন ধরে, সেই ক্লাস 6-7 থেকে। টেন্সও পড়তেছো সেই ক্লাস 5-6-7 থেকে। এই জিনিসগুলো কিন্তু কঠিন না। সমস্যা কই জানো, সমস্যা হচ্ছে তোমরা ভুলা যাও, এটাই একমাত্র প্রবলেম। তোমরা একটা জিনিস পড়ো, বুঝো, বোঝার পরে যখন তোমাদের এটা পরবর্তীতে উত্তর করার দরকার হয় তখন আর তোমরা এটাকে পারো না, কারণ কি তোমরা প্র্যাকটিসের অভাবে জিনিসটা ভুলে গেছো, এই প্রবলেমটা হয়। সো তোমাদেরকে নিয়ে আমি কি করবো, তোমাদেরকে এই টপিক গুলাই ছোট ছোট টেন্স, ভয়েস, ন্যারেশন এই জিনিসগুলো পড়াবো এবং প্র্যাকটিস করাবো। আলটিমেটলি কি হবে, ভুলবা না, যদি মনে থাকে তাইলে হয়ে গেছে, উত্তর কমপ্লিট। আর যারা যারা উত্তর দিছো এতক্ষণ, এই জিনিসটার উত্তরটা আমি এখনো দেখি নাই, দেখবো, উত্তরটা দেখে তোমাদেরকে বলছি কে কে সঠিক উত্তর দিল, তোমাদেরকে একটা শাউট আউট দেই। আচ্ছা, এই 4-এর সিতে অনেকগুলো উত্তর পাইছি, দেখি একটু পড়ি, হ্যাঁ একটু, 1 মিনিট। আচ্ছা, কই থেকে শুরু হইলো? আচ্ছা, শানভি মারিয়া তরিকুল ইসলাম, তারপরে হচ্ছে গিয়া সুরাইয়া সুলতানা, রিমা ইসলাম রোজা, আমিনা খাতুন সুমাইয়া, সীমান্ত চন্দ্র দত্ত, এরপরে হচ্ছে শাহিদা আক্তার, ইশরাত জাহান একফা, তারপর হচ্ছে তাসনুবা তিশা, জাহিদুল ইসলাম জীবন, স্নিগ্ধা, এরপরে আরমান, নুরুন নাহার, সাদিয়া কবির রায়হান, এরপরে হচ্ছে আরো কয়েকজন আছে, এমডি ফায়াদ। তোমরা যারা যারা সি বলছো তোমাদের প্রত্যেক উত্তর সঠিক, ভেরি গুড। আচ্ছা, মৌমিতা জান্নাত, মারুফ খান সাব্বির, তিয়ানমি রিনি, প্রত্যেকের উত্তর সঠিক। আমিনা খাতুন সুমাইয়া বলছে এ এ এ এ না ভাইয়া, এ উত্তর না, এ ভুল উত্তর, সি হবে উত্তর, সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, একটা জিনিস দেখো তোমাদেরকে, এই যে জিএম নাজমুল সাকিব একটা প্রশ্ন কমেন্ট করছো যে ইংরেজি প্রশ্ন থেকে সোজা হয়, ব্যাপারটা কিন্তু আসলেই তাই। ঠিক আছে, তবে হ্যাঁ আমি এই কথাটা জনসম্মুখে কখনো বলি না, কেন জানো, ইংলিশ প্রশ্নটার সমস্যা হচ্ছে ইংলিশে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো বোঝার অভাব। আমরা ইংরেজি বুঝি না, ইংরেজি না বুঝলে কোনোভাবেই বলা সম্ভব না ইংরেজি প্রশ্ন সহজ হয়েছে। ইংরেজি প্রশ্নটা বুঝতে হবে আগে। তোমাদেরকে আমি এটাই শিখাবো যে ইংলিশ বুঝতে হয় কেমনে। যেমন দেখো এই জায়গাতে প্রশ্নটা দেখলে মাথা আউলায় যাওয়ার সম্ভাবনা আছে যে কি কইলো, কিন্তু যখন তোমাকে আমি বললাম ভাইয়া এটা টেন্স আর ভয়েসের প্রশ্ন, তখন কিন্তু আর পেছ লাগার কোনো কারণ নাই। টেন্স তুমি পারো, ভয়েস তুমি পারো, হ্যাঁ হয়তো ভুলে গেছো, পড়লে মনে পড়বে, কিন্তু পারো তো, পড়ছো তো। তাহলে এই জিনিসটা থেকে প্রশ্ন আসছে, না পারার কি আছে ভাইয়া, প্র্যাকটিস করলেই পারবা, প্র্যাকটিস করানোর জন্য আমি আছি, কোনো অসুবিধা নাই। এভাবে করে আমরা পুরা জার্নিটা কমপ্লিট করব। তোমাদেরকে আমি বেশি প্যারাও দিব না, জানো তোমাদেরকে এই যে মানুষ বলে না যে ঠিক আছে 4-5 ঘন্টার ক্লাস নিয়ে ফেলবো, যে কাজটা আমি নিজেও করছি, ম্যারাথন ক্লাস দিছি, বাট আমি অ্যাডমিশনে 4-5 ঘন্টা ক্লাস নিব না, কারণ আমি জানি তোমাদের মাথায় এত কিছু ধরবে না, আরো ঝামেলা আছে। তোমরা যারা বি ইউনিটের, তোমাদের হচ্ছে বাংলা পড়তে হবে, জিকে পড়তে হবে, তারপরে ইংলিশ পড়তে হবে, এত কিছু কখন পড়বা? তোমাদের আমি ক্লাসগুলো নেবো সাকুল্লে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, 1.5-2 ঘন্টা করে ক্লাস নিবো, 1.5-2 ঘন্টা করে তোমাদেরকে আমি টপিকগুলো জাস্ট দেখাই দেবো, ভাই এটা এটা পড়ো। আমার যে লেকচার শিটগুলো থাকবে না, ওই লেকচার শিটগুলো হচ্ছে লিটারালি আমার মুখের কথা, আমি যেরকম একদম বেসিক থেকে ধরে 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 তোমাদেরকে জিনিসগুলো বলে দেই, ওইভাবে লেকচার শিটগুলো গুছানো থাকবে, খালি ওই জিনিসগুলো ফলো করলে তোমরা কমপ্লিট। এবং এখানে একটা নিউজ আছে, তোমরা যারা যারা হচ্ছে আমাদের ফাইনাল হোপের স্টুডেন্ট তাদের জন্য গুড নিউজ, আর যারা ফাইনাল হোপের না তাদের জন্য ব্যাড নিউজ। কি সেটা হচ্ছে যে ওই এক্সক্লুসিভ জিনিসগুলো থাকবে আমাদের পেইড ব্যাচের জন্য। আমার লেকচার শিটগুলো, আমার হচ্ছে এই বেসিকের ক্লাসগুলো, এই জিনিসগুলো পেইড ব্যাচের জন্য। আর এখানে তোমরা যারা যারা হচ্ছে আমাদের ফ্রি কোর্সে যুক্ত আছো তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রশ্ন সলভিং গুলা, কেন প্রশ্ন সলভ করতে জানলে 15টার 15টা অ্যান্সার করা সম্ভব। কারণ কি, একটা সত্যি কথা বলি, এই টেন্স আর ভয়েস পড়তে না আমার হেল্প লাগবে না, তোমরা নিজেরাই পড়তে পারবা। নিজেরা যদি পড়তে পারো তাইলে আর আটকাচ্ছে কে তোমাদেরকে, সমস্যা তো নাই।
তারপরেও তোমাদের কনফিডেন্সে একটু ল্যাকিংস আছে যে হচ্ছে কি হচ্ছে না, পারবো কি পারবো না, তোমাদের জন্য কিন্তু অ্যাডমিশনের একটা কোর্স আছে আমাদের, ঠিক আছে? ওই কোর্সটাতে হচ্ছে আমি এই যে বেসিকের কথা বললাম, লেকচার শিটের কথা বললাম, এই জিনিসগুলো থাকবে, ওখান থেকে তোমরা পড়তে পারবা। ওই জায়গাগুলোতে ডিটেইলে সবকিছু থাকবে। তোমরা যারা যারা এই কোর্সে ভর্তি হওয়ান একটু দোটানার মধ্যে আসো, তোমাদেরকে আমি পার্সোনালি কথা দিচ্ছি যে ওই কোর্সে ভর্তি হলে তোমার কনফিউশন অ্যাটলিস্ট দূর হয়ে যাবে, এটা শিওর থাকো, ঠিক আছে? ওই কোর্সের ফি হচ্ছে এখন 1450 টাকা, কিন্তু থাকবে না সেটা এই অগাস্টের লাস্ট উইক পর্যন্ত 1450, তারপর এটা বেড়ে যাবে কিন্তু, ঠিক আছে? সো তোমরা যারা যারা ভর্তি হতে যাচ্ছ, এখনো দোটানার মধ্যে আছো, তারা একটু ভর্তি হয়ে যাও যদি চাও। আর যদি না চাও, জোর জবরদস্তি করবো না ভাইয়ারা, কারণ এখানেও আমি ফুল ডেডিকেশন দিয়েই পড়াচ্ছি, এখানেও ক্লাস করলে তুমি যদি তোমার মধ্যে নিজের মধ্যে ওই কনফিডেন্সটুকু থাকে, তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তারপরে আসো 5 নাম্বার কি বলছে, সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। এটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশনের প্রশ্ন। প্রিপোজিশন মানে কি? এমন কোন শব্দ যেটা দ্বারা কোনো কিছুর অবস্থান বোঝানো যায়। আচ্ছা, এখন প্রিপোজিশন বোঝার জন্য তোমাকে একটু অর্থ বুঝতে হয়, অর্থ বুঝলে জিনিসটা আইডেন্টিফাই করা সহজ। যেমন দেখো এইখানে কোনটা বসবে, সার্টেন সিরিয়াস ডিজিজেস, কিছু গুরুতর রোগ, ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সফলভাবে চিকিৎসা করা যেতে পারে গুরুতর রোগের, ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি বাংলায় পুরো সেন্টেন্সটা বলি, তাহলে অর্থটা এরকম আসে যে কিছু গুরুতর রোগের চিকিৎসা করা সম্ভব যদি সেই রোগগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, যদি সেই রোগগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, যদি 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 সেই রোগগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। যদি ইংরেজি কি? যদি ইংরেজি হইল ইফ, এটা হচ্ছে আমার সঠিক উত্তর হবে, ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি ধরা পড়ে। লেস্ট মানে কি? অর্থগুলো জেনে রাখতে হবে। লেস্ট মানে হচ্ছে এই ভয়ে যে, মানে হচ্ছে তোমার পড়াশোনা করা উচিত, এই ভয়ে যে তুমি পরীক্ষায় ফেলও করতে পারো ভাইয়া, এইটাই হলো লেস্ট। ইউ শুড স্টাডি রেগুলারলি লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। এই ভয়ে যে তুমি পরীক্ষায় ফেলও করতে পারো, তাই তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করা উচিত। লেস্ট মানে হচ্ছে এই ভয়ে যে। তারপর হচ্ছে ওয়েদার, ওয়েদার মানে হয় এইটা নাইলে ওইটা, ঠিক আছে? এইটা আবার কিন্তু ওয়েদার মানে আবহাওয়া না, ওয়েদার যেটা আবহাওয়া, WEATHER বানান কিন্তু পার্থক্য আছে, খেয়াল করো। WEATHER একটা, WHETHER একটা, দুইটার মধ্যে পার্থক্য আছে। ওয়েদার একটা, ওয়েদার একটা। ওয়েদার মানে আবহাওয়া, ওয়েদার মানে হচ্ছে হয় এইটা নাইলে ওইটা, ঠিক আছে? যেমন ওয়েদার হি ইজ গুড অর ব্যাড, সে কি ভালো না খারাপ, ওয়েদার মানে হয় এটা নাইলে ওইটা। আর আনলেস মানে হলো যদি না, আমি এই কাজটা করব না, আনলেস ইউ কাম উইথ মি, তুমি যদি আমার সাথে না আসো, যদি না তুমি আমার সাথে আসো, আমি এই কাজটি করব না। আনলেস মানে যদি না, ঠিক আছে? এই হচ্ছে চারটার অর্থ। তাহলে এখানে কারেক্ট আনসার কি? ইফ। তোমরা যারা যারা উত্তর দিছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু দেখে নিই। হুমায়রা ইয়াসমিন 5 নম্বর সবাই পারে, সাবাস। আমি চাই সবাই পারুক, আমি চাই 5 নম্বর না, শুধু 15টার 15টাই সবাই পারুক। এই জিনিসটা যদি কনফার্ম করতে পারো ভাইয়ারা, বিশ্বাস করো, আমাদের আমি পরীক্ষার বিগত রেজাল্ট গুলো দেখছি, তোমরা বিশ্বাস করবা না, ইংলিশে বাচ্চা কাচ্চারা ভয় পাওয়ার কারণে ফেল করে। তোমরা বিশ্বাস করো না করো, মনে করে কি যে আরে আমি ছোটবেলা থেকে হচ্ছে ইংলিশে এত দুর্বল, ইংলিশ পড়া হয় নাই, আমি মনে হয় পারবো না, এটা না সেটা না বলতে না, ইঁদুর ছানা ভয়ই মরে, ভয় পাই এরা পারে না। অথচ তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, পরীক্ষার হল থেকে আমার এক স্টুডেন্ট কান্নাকাটি করতে করতে বেরোইছে, গত সিজনের কথা বলতেছি, কান্নাকাটি করতে করতে বেরোইছে, বলতেছে ভাইয়া আমার দ্বারা পাস হবে না ভাই, আমার অবস্থা খুবই খারাপ। আমি কেন, কি হয়েছে? পরে বলি ইংলিশ কিছুই পারে নাই। তাহলে ইংলিশ পারে না মানে কি বললো তুমি? বলে না ভাই আসলে পারেনি। কয়টা পারছো? 6টা না 7টা মনে হয় পারছে। হ্যাঁ বেটা, 6-7টা পারছিস মানে পাস করবি, সমস্যা নেই, হয়ে যাবে। পরে সে চান্স পাইছে আর কি। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে সে যে ভয়টা যে পাইলো, পারে নাই। এরপরে কি জানো, আমি বলছি ঠিক আছে আসলে দেখি মিলাই, পরের সাথে 15টা মিলাইতেছি, 15টার মধ্যে তোমরা বিশ্বাস করবা না, ও হচ্ছে আমাকে 13টা প্রশ্নের সঠিক উত্তর ওই জায়গায় দাঁড়ায় বলে দিল। আমি ওর কান ধরে বললাম যে তুই যে বললি তুই পারিস নাই কেন? কয় ভাইয়া ভয়ে, ভয়ে মাথা কাজ করে নাই। এই জিনিসটা যে এরকম, এটা আমার মাথাতেই আসে নাই, অথচ আমি পারতাম এটা। চিন্তা করো,
শুধু ভয় পাওয়ার কারণে ইংলিশ পরীক্ষাটা হুদাহুদি খারাপ দিয়ে আসছে। এবং আরেকটা সমস্যার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইংলিশে যদি কারো মার্ক খারাপ হয়, মনে করো তোমার পজিশন মোটামুটি আগে, তুমি বাংলা আর জিকে দিয়ে ভালো একটা মার্ক উঠে ফেলছো, কিন্তু ইংলিশে তোমার মার্ক কম। তুমি জানো তোমার প্রথম দিকে যে কিছু সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো আসে না, এর ঝামেলা একটু পিছনের দিকে সাবজেক্ট চলে আসবে। মনে করো তোমার ইচ্ছা হচ্ছে কি তুমি একটু মানে একটু হাই ফাই সাবজেক্টে পড়তে চাও, সে মনে করো ইকোনমিক্স, অর্থনীতিতে পড়বো, অনেক দামি সাবজেক্ট, ইকোনমিক্সে পড়বা, ইংলিশে মার্ক নাই, আসবে না। মার্ক অনেক ভালো, তোমার পিছন থেকে একজন সিরিয়াল সেই ইকোনমিক্সে ঢুকে গেছে, তুমি ইকোনমিক্স যেতে পারলো না, কেন? ইংলিশে মার্ক কম তাই। অতএব ভাইয়া ইংলিশটাতে প্রথম কথা হইলো ভয় পাওয়া যাবে না এবং কনফিডেন্স রাখতে হবে। ইংলিশ কোনো ভয় পাওয়ার জিনিস না রে ভাইয়া। ইংলিশ হ্যাঁ এটা হইতে পারে তোমাদের চর্চার অভাব আছে, এই কারণে তোমরা ইংলিশে হয়তো উত্তর করতে পারতেছো না, তাই বলে এরকম না যে ইংলিশ কখনো পারাই যাবে না। ইংলিশ হচ্ছে সবচাইতে সহজ ভাষাগুলোর মধ্যে একটা, বিশ্বাস করো না করো, হ্যাঁ বলতে পারো যে কইছে আপনার সহজ ভাষা, ডেফিনেটলি সহজ ভাষা। তুমি একটা ভিন্ন ভাষার মানুষকে বাংলা বলতে দিও, কাহিল হয়ে যাবে, বাংলা বলতেই পারবে না এক লাইন, মোটামুটি 1 বছর চেষ্টা করে হয়তো একটা সেন্টেন্স বলতে পারে। একটা মানুষকে তুমি ফ্রেঞ্চ ভাষা বলতে দাও, একটা মানুষকে ল্যাটিন ভাষা বলতে দাও, একটা মানুষকে তোমার বলতে দাও, ওই যে কি বলে ওটার ভুলে গেলাম, গ্রিক ভাষা বলতে দাও বা চাইনিজ বলতে দাও, পাগলায় যাবে। কিন্তু ইংলিশ অনেক সহজ ভাষা, ইংলিশটা আয়ত্ত করা অনেক ইজি। প্রথম কাজ হইলো এটাকে ভয় পাইও না ভাইয়া, ভয় পাইলেই বিপদ, ভয় পাইলেই বিপদ। এই জিনিসগুলো হচ্ছে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে শিখো, দেখবা ইজিলি পারতেছো। আশা করি আমার কথা বুঝতে পারছো, তোমাদের সবার অনেক ভালো কিছু হবে জাস্ট যদি এই কনফিডেন্সটুকু রাখতে পারো যে না ইংলিশ একটা খেদের মূলা, ইংলিশ আমার জন্য কিছুই না, ইংলিশে সহজেই পারা যায়। 6 নাম্বারটা আসো কি বলছে, I dash to call the customer service of my bank all morning but I cannot get through। আচ্ছা দেখো একটা বিষয় এখানে কি বলছে, এই যে ট্রাই আছে মানে চেষ্টা করতেছে, তাহলে কাস্টমার সার্ভিসে কল দেওয়ার চেষ্টা করতেছে অল মর্নিং, মানে সারা সকাল ধরে কল দেওয়ার চেষ্টা করতেছে, বাট আই ক্যান নট গেট থ্রু। এইটা একটু খেয়াল করো, এটাও কিন্তু ভাইয়া টেন্সের প্রশ্ন। এটা কিসের? টেন্সের প্রশ্ন। কেমনে টেন্সের প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম কিভাবে এটা হইলো টেন্সের প্রশ্ন। দেখো আমি সকাল থেকে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল দেওয়ার চেষ্টা করতেছি, বলছে ভালো কথা, বাট আই ক্যানট গেট থ্রু, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। গেট থ্রু মানে হচ্ছে তাদের সাথে সংযুক্ত হওয়া বোঝাচ্ছে আর কি, তাদের সাথে সংযুক্ত হইতে পারতেছি না। তাহলে সে বলছে আই ক্যান নট গেট থ্রু, আমি সংযুক্ত হতে পারতেছি না, তার মানে এখনো পারতেছে না। আই ক্যান নট গেট থ্রু মানে এখনো সংযুক্ত হতে পারতেছি না, তার মানে এখনো না পারতেছে, মানে সকাল থেকে ফোন দিচ্ছে মানে এখনো ফোন দিচ্ছে। তার মানে কি সকাল থেকে ফোন দিচ্ছে, এখন পর্যন্ত ফোন দিয়ে যাচ্ছে কিন্তু সে সংযুক্ত হতে পারছে না, তার মানে সে একটা কাজ সকালে শুরু করছে, সকালে কাজটা শুরু হয়েছে, এখনো চলমান আছে। কাজটা সকালে শুরু হয়েছে মানে অতীতে শুরু হয়েছে, অতীতে শুরু হয়ে কাজটা এখনো চলমান আছে কিন্তু কোনো সমাধানে আসতে পারেনি। অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, এইটা হলো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলমান আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইটা ছিল হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বা গঠন, উদাহরণ না। তাহলে আমার এখানে সকাল থেকে কাস্টমার সার্ভিসে ট্রাই করতেছে কিন্তু এখনো ঢুকতে পারতেছে না, তার মানে কি? তার মানে কাজটা শুরু হয়েছে সকালে, এখনো চলমান অবস্থায় আছে, অতীতে শুরু হয়ে এখনো চলমান অবস্থায় আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা এখানে লিখে দিছি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কই আছে দেখো, হ্যাড বিন, হ্যাড কেন থাকবে? হ্যাড বাদ, উড বি ট্রাইং কই থেকে আইলো আল্লাহ জানে, এটা বাদ, ট্রাইড, শুধু ট্রাইড জীবনও হবে না, রইলো বাকি ডি নাম্বার, আই have been trying to call the customer service of my bank all morning but I cannot get through। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তোমার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা ধারণা থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন উত্তর করা কোনো বিষয় না তোমার জন্য, সিম্পল। 6 নাম্বার দেখি তোমাদের ইয়েগুলো একটু দেখি, এই যে ভরপুর অ্যান্সার আসা শুরু করছে, দেখি পড়ি কি বলছে। ইয়ামিন হোসাইন, তারপরে হচ্ছে নুসরাত জাহান, দিশা, তানজু, তারপর হচ্ছে গিয়া সুব্রিয়া সুলতানা,
আচ্ছা, তারপর ইতু, সামি, এরপর হচ্ছে ইশরাত জাহান, তাসনুবা তিশা, এরপরে একজন নাম লিখছে, কি ভাষা লিখছে আমি জানি না, কোরিয়ান মনে হয়, পড়তে পারি নাই। ছোয়া ইসলাম, নুরুন নাহার ইসলাম, আফরিদা বিনতে ফারুক, তারপর হচ্ছে গিয়ে মনীষা, এরপর হচ্ছে গিয়ে বিটিএস লিডার। ওকে, তারপরে সুমাইয়া শিমু, এরপর হচ্ছে গিয়ে তিয়ানমি, রিমা ইসলাম, ফায়াদ, ওয়াইটি হক, আয়শা মিম, নাদিয়া ইসলাম, মেহেন্দি ঋদ্ধ, তারপরে হালিমা আক্তার, এরপরে মোস্তাফিজুর, সুপ্রভাত, ফারিহা, হুমায়রা ইয়াসমিন, রোজি, ইত্যাদি ইত্যাদি, আরো অনেকে। আচ্ছা, রাতের সুক্তারা নামে একজন আছে, ভেরি গুড। তো তোমরা যারা যারা ডি লিখছো উত্তর, তোমাদের সবার উত্তর সঠিক, তোমাদেরকে ধন্যবাদ। ডান। পরেরটা 7 নম্বরে কি বলছে, ড্যাশ দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। আচ্ছা, তাইলে আসো, এই জিনিসটা উত্তর করার আগে পয়লা কাজ যেটা করব সেটা হচ্ছে এটাকে চলো আমরা ধাপ করে অনুবাদ করে ফেলি, সেন্টেন্সটা কি কইলো, আসলে কি বলতে চাইলো এটা একটু আমরা দেখি। কি বলছে, বলছে যে ড্যাশ দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি, অর্থাৎ শহরের কোলাহল। হাসলস এন্ড বাসলস মানে হলো কোলাহল, ঠিক আছে, পুরোটা একটা শব্দ, এটাও একটা ইডিয়ম। হাসলস এন্ড বাসলস মানে হলো কোলাহল। আমি আরো সুন্দর করে বলতে পারি হাউকাউ, শহরের হাউকাউয়ের মধ্যে she has found a peaceful park to take rest, সে একটি শান্তিপূর্ণ পার্ক পেয়েছে যেখানে সে রেস্ট নিতে পারে, আমাদের রমনা পার্কের মতো। আচ্ছা, দেখো এখানে অর্থগুলো একটু খেয়াল করো। নেভারদিলেস মানে হচ্ছে, যদি নেভারদিলেস এখানে দেই তাহলে এরকম অর্থটা এরকম হবে যে সিটিতে অনেক বেশি কোলাহল হওয়া সত্ত্বেও সে একটা পার্ক পাইছে। ঘটনা হচ্ছে পার্ক কি সিটির বাইরে? পার্ক তো সিটির বাইরে না, সিটির মধ্যেই। তাহলে সিটির মধ্যে কোলাহল থাকা সত্ত্বেও সে একটা পার্ক পাইছে, ঠিক আছে, তাহলে তো এরকম অর্থ হয়ে যে সে বাইরে গিয়া পার্ক পাইছে, হইল না। সিন্স, যেহেতু সিটির মধ্যে অনেক কোলাহল তাই সে একটা পার্ক পাইছে, এটাও কোনো মিনিং দিল না। অলদো, যদিও সিটির মধ্যে একটা কোলাহল তাও সে একটা পার্ক পাইছে, হইল না। অ্যামিডস্ট, মধ্যে, কোলাহলওয়ালা সিটির মধ্যেই সে একটা পার্ক খুঁজে পাইছে যেখানে সে রেস্ট নিতে পারে, সিটির মধ্যেই কিন্তু পার্ক, এই কারণেই অ্যামিডস। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া অলদো, সিন্স, নেভারদিলেস এগুলো তো একটু একটু মিলে, একটু একটু মিললে হবে না, পুরোটা মিলতে হবে, মাঝে মাঝে কনফিউজিং কিছু উত্তর আসে। যেমন দেখো এইখানে এই যে নেভারদিলেস, যদিও সিটির মধ্যে অনেক হাসল এবং বাসল, কোলাহল, তারপরেও সে একটা পিসফুল পার্ক পেয়েছে। কিন্তু ভাইয়া যদিও সিটির মধ্যে কোলাহল তাও সে বাইরে গিয়ে পাইছে, তো হইলো না, মিনিং দিল না। তো এটা মিনিংটা হবে এরকম যে সিটির মধ্যেই সে একটা পার্ক পাইছে, যদিও সিটির মধ্যে অনেক কোলাহল, সিটির কোলাহলের মধ্যেই সে একটা পার্ক খুঁজে পাইছে। এর উত্তর হচ্ছে অ্যামিডস্ট। অ্যামিডস্ট মানে মধ্যে, সিটির কোলাহলের মধ্যেই সে একটা পার্ক খুঁজে পাইছে যেখানে সে রেস্ট নিতে পারে। 7 এ নাম্বার। এখানে তোমার কি করতে হবে জানো, এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একজন বলছে যে রান্না করতে করতে ক্লাস করতেছে, খাইছে আমারে। শুনেন ভাইয়ারা, যারা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন, আপনারা একটু 3টা মাস পড়াশোনার পিছনে, নিজের পিছনে একটু টেবিলে সময় দেন। এই রান্না বান্না করে তারপরে হচ্ছে গিয়া বন্ধুদের সাথে সময় কাটায় এই জিনিসগুলো সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? আল্লাহ সর্বনাশই করছে আমাদের নোমান স্যার, কিন্তু কষ্ট পাইছে, নোমান স্যার কষ্ট পাইছে। নোমান স্যার, আমি খুবই দুঃখিত, আমি আপনার কমেন্টটা দেখতে পাইনি, এই কারণে আমাকে শাস্তি দিতে পারেন, শাস্তি প্রদান করা হোক, আমি আপনার কমেন্টটা দেখতে পাইনি, এই জন্য আমাকে মাফ করে দিয়েন স্যার। আমি আপনার কমেন্টটা মাত্র পড়ে ফেললাম যে স্যার আপনি ক্লাস করেন, স্যার আপনি রাগ করেন না, আপনি আমাদের সাথে ক্লাসে থাকেন, আপনি থাকলে আমারও ভালো লাগবে, স্টুডেন্টদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। ওয়েলকাম টু আওয়ার ক্লাস স্যার। আচ্ছা, ওকে, উত্তর পেয়ে গেছি। ওই দেখ, জান্নাত ফেরদৌস কমেন্ট করছে, স্যার টেন্সে খুব প্রবলেম হয়, টেন্সে প্রবলেম হয়, এই টেন্স পড়তেছেন সেই ক্লাস 6 থেকে, মায়ের দিয়ে জানলা দিয়ে ফালা দিব। টেন্সে প্রবলেম কিভাবে হয় একটা স্টুডেন্টের? ক্লাস 6 থেকে টেন্স পড়তেছো তোমরা, কেমনে টেন্সে প্রবলেম হয় বলো?
টেন্সের উপরে বিস্তারিত ক্লাস নিছি এডুকেডমি স্কুলের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ক্লাসগুলো দেখে নিও নিজ দায়িত্বে। আর যাদের যাদের টেন্সে এখনো প্রবলেম, রেকর্ড ক্লাস করবা না, তাদের জন্য কিন্তু 2 ইউনিটের কোর্স আছে, চাইলে দেখতে পারো। ওকে, ডান। চলে আসো 8 নম্বরে, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, আমাদের রানাকে যদি ইমপ্রিজন কারাবন্দী না করা হইতো, যদি তাকে কারাবন্দী না করা হইতো, হি ড্যাশ আ হিরো। আচ্ছা দেখো এইখানে একটা কাহিনী আছে, এইখানে যে কাহিনীটা সেটা হচ্ছে যদি রানাকে ইমপ্রিজন কারাবন্দী না করা হইতো, এটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট। এটাকে ফিউচার ইন পাস্ট মানে ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে পারতো কিন্তু সেটা ঘটে নাই, এই ধরনের ঘটনাকে বলা হয় ফিউচার ইন পাস্ট। সে একজন হিরো হইতো না। দেখো হি হ্যাড নট বিকাম যদি দাও তাইলে এর অর্থ আসবে সে হিরো হয় নাই। আমার এখানে এটা লাগবে না, লাগবে হচ্ছে সে হিরো হইতে পারতো না। তারপর যদি এটা দাও উইল নট বিকাম, এর অর্থ আসে যদি রানাকে ইমপ্রিজন করা না হইতো তাহলে সে হিরো হবে না। কেমন কথা, মিলল না। হ্যাজ নট বিকাম, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, রানাকে যদি বন্দি করা না হইতো রানা হিরো হয় নাই। কেমন মিনিং দিল এটা? এখানে মিনিং লাগবে কি, যদি রানাকে ইমপ্রিজন না করা হইতো সে হিরো হইতে পারতো না। ভবিষ্যতে কিছু একটা হইতে পারতো কিন্তু সেটা হয় নাই, সে হিরো হইতে পারতো না। তার হিরো হওয়ার ভবিষ্যতে তার হিরো হওয়ার কথা ছিল না, তার ভবিষ্যতে হিরো হওয়ার কথা ছিল না, কিন্তু সে হিরো হয়ে গেছে। তার হিরো হওয়ার কথা ছিল না কিন্তু সে হিরো হয়ে গেছে। কারণ রানাকে ইমপ্রিজন কারাবন্দী করা হয়েছে। বেসিক্যালি বলিউড মুভির কাহিনী। বলিউড মুভির কাহিনীতে কি হয় যে নায়কের উপর দিয়ে একেবারে ঠেলা গেছে, স্টিম রোলার চালাইছে নায়কের উপর দিয়ে। স্টিম রোলার চালানোর পরে নায়ক কি হয়েছে, সে হিরো হয়ে গেছে। এখানে ঘটনাটা সেম। যদি রানাকে বন্দি করা না হইতো রানা ভবিষ্যতে হিরো হইতো না, কিন্তু রানা হিরো হয়ে গেছে। রানা ভবিষ্যতে হিরো হইতো না, ওইটা আমার মিনিং দেয় শুধুমাত্র ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট কি জিনিস? এই যে দেখো শ্যাল, উইল, ক্যান অথবা মে, এই যে এই ভার্বগুলো আমি লিখলাম এদেরকে বলা হয় মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্বের যে পাস্ট ফর্ম সেটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট। যেমন ধরো শ্যালের পাস্ট ফর্ম কি, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট। শ্যালের পাস্ট ফর্ম কি? শ্যালের পাস্ট ফর্ম তোমরা বলে দিছো অলরেডি, শুড। শ্যালের পাস্ট ফর্ম শুড। কে বলছে শ্যালের পাস্ট ফর্ম শুড? শ্যালের পাস্ট ফর্ম কখনোই শুড না। শুড একটা শব্দ আছে ভালো কথা, কিন্তু শ্যালের পাস্ট ফর্ম শুড না। যদি শ্যালের পাস্ট ফর্ম শুড হইতো, হ্যাঁ বলতে পারো যে ভাইয়া উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, তাহলে শ্যালের পাস্ট ফর্ম শুড হবে না কেন? হবে। যদি শ্যালের পাস্ট ফর্ম শুড হয় তাহলে মেয়ের পাস্ট ফর্ম মুড দিয়ে দিব, MOULD, মুড দিও, হবে না তো। কেন? কারণ হচ্ছে শুড একটি আলাদা শব্দ। শুড মানে হলো উচিত। হ্যাঁ, শুড নিজে একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, কিন্তু শ্যালের পাস্ট টেন্স শুড না। শ্যালের পাস্ট টেন্স কি জানো? শ্যালের পাস্ট টেন্স হচ্ছে উড। শ্যালের পাস্ট টেন্সও যা, উইলের পাস্ট টেন্সও তা, উড। ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট। ঝামেলা শেষ। এখন ঘটনা হচ্ছে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে এই উড, কুড, মাইট ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি ফিউচার ইন পাস্ট। ন্যারেশন যখন পড়াবো তখন এই জিনিসটা দেখবা তোমরা, যারা যারা পেইড ব্যাচ আছো তাদের জন্য আর কি। যাই হোক, তো ফিউচার ইন পাস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে উড ব্যবহার হয়। ফিউচার ইন পাস্ট মানে ও ভবিষ্যতে একটা ভিন্ন ঘটনা ঘটতে পারতো কিন্তু সেটা ঘটে নাই, এরকম হলে ফিউচার ইন পাস্ট বলে। তাহলে হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, রানা হিরো হইতে পারতো না। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি রানাকে বন্দি করা না হইতো, হি উড নট হ্যাভ বিকাম এ হিরো, রানা হিরো হইতে পারতো না। এই হচ্ছে কি আমাদের 8 নম্বরটা। তাইলে দেখো এটা কই থেকে আসলো? ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্টে আমরা মূলত পড়ি হচ্ছে ন্যারেশনের মধ্যে। মোহাম্মদ রেজাউল করিম একটা জিনিস লিখছো, কন্ডিশনাল সেন্টেন্স যদি বাক্যের প্রথম অংশ পার্টিসিপল হয়
তাহলে দ্বিতীয় অংশ অর্থ অনুযায়ী উড শুড কুড হ্যাভ প্লাস V3 হয়। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, তুমি আমারে নিয়ম সহ বইলা দিছো। এখন একটা জিনিস তোমাকে বলি, ঘটনা হচ্ছে আমার এইখানে যে কন্ডিশনালের নিয়ম আছে, এই কন্ডিশনালের নিয়মটা না জানলেও এইটা উত্তর করা সম্ভব। ঠিক আছে, উত্তর করা সম্ভব শুধুমাত্র অর্থটা যদি আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, এখন তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্যাচ লাগা যাওয়ার সম্ভাবনা আছে, ভাইয়া কন্ডিশনাল কি জিনিস। এমন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, মোহাম্মদ রেজাউল করিম, তুমি যে কথাটা বলছো ভাইয়া যে কন্ডিশনালের নিয়ম, ভেরি গুড। কন্ডিশনালের নিয়ম তোমাদের কয়জনের মনে আছে চিন্তা করে দেখো তো। কন্ডিশনালের নিয়ম যদি ভুলে গিয়ে থাকো তখন উপায় কি? তখন উপায় হচ্ছে অর্থ বের করো। অর্থ বের করতে পারলে এই জিনিসটা উত্তর করা একদম সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের যদি কারো রুল মনে থাকে, ভেরি গুড, এটা বোনাস পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে, দেখলাম। নোমান ভাইয়ার ক্লাস কবে? নোমান ভাইয়ার ক্লাস হচ্ছে আগামী, মনে করি নোমান ভাইয়ার ক্লাস হচ্ছে সোমবার, পরশুদিন। আজকে কি বার? আজকে শনিবার, পরশুদিন নোমান ভাইয়ার ক্লাস সন্ধ্যা 7টার সময় এডুকেটম স্কুলের পেজে, সবাই চোখ রাখেন। ওকে, এরপরে 9 নাম্বার, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং উইচ হ্যাজ স্পার্কড আ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এইটা হচ্ছে মোটামুটি ভোকাবুলারির প্রশ্ন। ভোকাবুলারি জানলে এটা উত্তর করা সম্ভব। কিভাবে ভোকাবুলারির প্রশ্ন একটু খেয়াল করে দেখো। নোমান স্যার আপনি যায়েন না, আপনি গেলে পোলাপান মন খারাপ করতে পারে, থাকেন কিছুক্ষণ। ওকে, মেনি পিপল আর ইনক্রিজিংলি, আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে, ভুল আছে একটু। আচ্ছা, মেনি পিপল আর ইনক্রিজিংলি গেটিং ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। অর্থ যদি করি তাহলে অর্থটা হচ্ছে এরকম, মেনি পিপল আর ইনক্রিজিংলি গেটিং ইন্টারেস্টেড, অনেক মানুষ ক্রমাগত গেটিং ইন্টারেস্টেড, উৎসাহী হয়ে যাচ্ছে, ইন সাস্টেনেবল লিভিং। সাস্টেনেবলের বাংলাটা ভুলে গেছি, সাস্টেনেবলের বাংলাটা একটু মনে করতে দাও, মাথায় আসতেছে না। সাস্টেনেবল মানে হচ্ছে ভুলে গেল। এই সাস্টেনেবলের বাংলা অর্থটা মনে থাকলে একটু লেখা দাও ওই জায়গায়। সাস্টেনেবলের অর্থটা আমি জানি কিন্তু ভুলে গেছি। সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্ক, সাস্টেনেবল লিভিং মানে হচ্ছে যে যেটা দিয়ে কোনো ইয়ে হয় না, মানে পরিবেশের ক্ষতি হয় না, এ ধরনের জিনিস সাস্টেনেবল। একটা সুন্দর বাংলা অনুবাদ অর্থ আছে, এটা ভুলে গেছি। সাস্টেনেবলের বাংলা জানি কি মনে নেই। আচ্ছা, সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্ক, স্পার্ক মানে হচ্ছে গিয়া হঠাৎ করে বেড়ে গেছে, স্পার্ক আর ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, তৈরি হয়েছে। ও টেকসই, এই যে রহমান আরিফ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাস্টেনেবল মানে টেকসই, টেকসই, ভেরি গুড, মনে পড়ছে। সাস্টেনেবল মানে হচ্ছে টেকসই। ধন্যবাদ ধন্যবাদ রহমান আরিফ, উত্তরের জন্য ধন্যবাদ ভাইয়া। সাস্টেনেবল বাংলা হচ্ছে টেকসই, তোমরা সবাই জানো মিনিংটা, আমি ভুলে গেছিলাম। যাও, সাস্টেনেবল লিভিং, সাস্টেনেবল হচ্ছে টেকসই জীবনযাত্রা, মানে হচ্ছে যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। এই জিনিসটা করার জন্য ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব প্রোডাক্টের একটা কি হয়েছে, ডিক্লাইন। ডিক্লাইন মানে হচ্ছে নিম্ন মুখে ধাবিত হওয়া, মানে কইমা যাওয়া। ওই পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার কি কমে গেছে? না, কমে নাই। পরিবেশ বান্ধব প্রোডাক্ট, ক্যাটাস্ট্রফি মানে ধ্বংস, ধ্বংস হয়ে গেছে? না, ধ্বংস হয় নাই। পরিবেশ বান্ধব প্রোডাক্টের কি সার্জ মানে হঠাৎ বৃদ্ধি, তীব্র বৃদ্ধি হয়েছে? হ্যাঁ হয়েছে। আরেকটা তাও ডি নাম্বারটা দেখি, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং জীবনও হবে না, এটা আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারা, এটা বুঝার কি হলো? এখানে হচ্ছে মানুষ প্রোডাক্ট বা পণ্য সংগ্রহ করতেছে, না বোঝার তো কিছু নাই। তার মানে সার্জ, সার্জ মানে হচ্ছে ব্যাপক বৃদ্ধি, ব্যাপক গ্রোথ, অনেক তীব্র বৃদ্ধিকে বলা হয় সার্জ। ঠিক আছে, স্পার্ক আ সার্জ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। তোমাদের এখানে কাজ কি খেয়াল করো,
যদি ভোকাবুলারিটাতে একটু দক্ষ হইতে পারো ভাইয়ারা, খুবই সহজ, একটু প্র্যাকটিস লাগে খালি। ভোকাবুলারিটাতে একটু দক্ষতা অর্জন করতে পারলে এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা কোনো বিষয়ই না, বিশ্বাস করো। এই হচ্ছে ব্যাপার। 9 এর উত্তর হবে সি, 9 এর সি, সি সি সব সি। সাবাস সাবাস। ওকে, সাদিয়া কবির, রায়হান, জিএম নাজমুস সাকিব, তারপরে হচ্ছে তানহা সাথী বলছে আমি আগে কইলাম নাম হইল রহমান। আহারে খুবই দুঃখিত রে আপু, তোমার কমেন্টটা যে লাভ দিয়ে উপরে উঠে গেছে এটা তো আমি খেয়াল করিনি, খুবই দুঃখিত। চোখের সামনে যে কমেন্টটা ফার্স্ট পড়ছে ওই কমেন্টটা নিছি আমি, খুবই দুঃখিত, মাফ করে দিও, আমার ভুল হয়েছে। তানহা সাথী, শাউট আউট টু ইউ। আচ্ছা, 9 নাম্বার শেষ। এরপরে আসি 10 নম্বরে। 10 নম্বরে বলছে দ্য অ্যান্টোনিম অফ রাইগোরাস। এই যে সিনোনিম অ্যান্টোনিম বলছি, যে বারবার বলছি ভাইয়া, 2টা প্রশ্ন আসে, তৃতীয় প্রশ্নটা চলে আসছে। 1 নম্বরে ছিল সিনোনিম, 2 নম্বরে আসছে কি অ্যান্টোনিম। এবার আসো রিগোরাস বা রাইগোরাস, যেটা উচ্চারণ করো দুটোই কারেক্ট, রিগোরাস বা রাইগোরাস। সঠিক অ্যান্টোনিম কোনটা হবে? রাইগোরাসের সঠিক উত্তর কি বা অ্যান্টোনিম কি? চ্যালেঞ্জিং, ফ্লেক্সিবল, রেভেনাস, ডমিনেটিং। সঠিক উত্তর কি হবে? একটু ভাবনা চিন্তা করে আমাকে উত্তরটা দাও। রাইগোরাসের অর্থটা সবাই, অর্থটা আমাকে লিখো কমেন্ট বক্সে। উত্তর তোমরা পারবা আমি জানি, উত্তর লেখার আগে এগুলোর অর্থ লেখো। রাইগোরাস অর্থ কি, চ্যালেঞ্জিং অর্থ কি, ফ্লেক্সিবল অর্থ কি, রেভেনাস অর্থ কি, ডমিনেটিং অর্থ কি, প্রত্যেকটা অর্থ একটা একটা কমেন্টে আমাকে লিখো, আমি দেখি তোমাদের কাছ থেকে শুনি অর্থটা তোমরা জানো কিনা। 10-এর, ওরে বাবা বাবা, উত্তর চলে আসছে 10-এর বি, ফ্লেক্সিবল। রাইগোরাস মানে হচ্ছে, সরি কাটে দিছি কেন, রাইগোরাস মানে হচ্ছে গিয়া তীব্র, কঠিন, শক্ত, অনেক বেশি যেটাতে পরিশ্রম হয় সেটাকে বলা হয় রাইগোরাস। কঠিন পরিশ্রম, রাইগোরাস ওয়ার্কআউট, কঠিন ট্রেনিং, কঠোর, ভেরি গুড। রাইগোরাস মানে কঠোর, জিএম নাজমুস সাকিব। চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং মানে হচ্ছে গিয়া দুর্যোগপূর্ণ বা হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ, চ্যালেঞ্জিং। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে বলে না যে রুটিনটা একটু ফ্লেক্সিবল করলে ভালো হয় স্যার। ফ্লেক্সিবল মানে কি? সহনশীল, সহনীয়। রিগোরাসের উল্টাটা ফ্লেক্সিবল। রেভেনাস, রেভেনাস মানে হচ্ছে গিয়ে তীব্র, কঠিন। তারপরে ডমিনেটিং, ডমিনেটিং মানে কারো উপরে কর্তৃত্ব জারি করা, ডমিনেটিং। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে আসে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য ভালো করে ভোকাবুলারি পড়তে হয়, ভোকাবুলারিটা পড়লে ইনশাআল্লাহ এগুলা উত্তর করা সম্ভব। আফ্রিদা বিনতে ফারুক, ভালো উত্তর, সঠিক উত্তর। শাহানা আক্তার, নুসরাত জাহান, এরপরে তিয়ানমি, তারপরে ছোয়া ইসলাম, 9-এর সি। এখন উত্তর দিলে তো হবে না ভাইয়া, চলে গেছে সি। সাদিয়া কবির, রায়হান, এরপর হচ্ছে গিয়া মেহেদি ঋদ্ধ স্বর্ণা, মেহেন্দি ঋদ্ধ। আচ্ছা, তোমার নাম উচ্চারণ করা একটু জটিল হয়ে যেতেছে ভাইয়া, একটু বাংলায় আমাকে বানানটা লিখে দিও, তাহলে আমার উচ্চারণ করতে সহজ হবে। শেষ। তারপরে এটা দেখো 11 নাম্বার, মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার। প্রিপোজিশনের একটা উৎকৃষ্ট উদাহরণ, সবগুলার এই সঠিক উত্তর মনে হয়, কি এক যন্ত্রণা। প্রিপোজিশন, প্রিপোজিশন, শুধুমাত্র প্রিপোজিশন না, এটার সাথে আরো একটা জিনিস পড়তে হয়, সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা জানো, তারা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সিন পার্টটা হইলো, কিছু প্রিপোজিশন আছে যারা কিছু নির্দিষ্ট শব্দের সাথে সব সময় ওই প্রিপোজিশনটাই বসে। যেমন মনে করো, একটা উদাহরণ আমি তোমাদেরকে লিখে দিতে পারি। মনে করো আমি লিখলাম হ্যাঙ্কার, HANKER, হ্যাঙ্কার। তোমরা যারা যারা হচ্ছে অ্যান অনেস্ট ম্যান এই ধরনের কোন প্যারাগ্রাফ পড়ছো, তোমরা এই প্যারাগ্রাফের মধ্যে শব্দটা পাওয়ার কথা। হ্যাঙ্কার, হ্যাঙ্কার মানে কি? হ্যাঙ্কার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে ছুটে বেড়ানো, কোনো কিছুর পিছনে বা কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা করা। হ্যাঙ্কার মানে কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা করা বা কোনো কিছুর পিছনে ছুটে বেড়ানো, হ্যাঙ্কার। হ্যাঙ্কারের সাথে যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে হ্যাঙ্কার আফটার। এই দেখো হ্যাঙ্কার আফটার, বিষয়টা হচ্ছে হ্যাঙ্কারের সাথে আফটার ব্যতীত আর কোনো প্রিপোজিশন বসে না, হ্যাঙ্কারের সাথে আফটারকেই বসতে হবে। এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন ধরো আরেকটা, পুট আউট, পুট আউট। আরেকটা জিনিস লিখে দিই তোমাকে, দেখো PUT পুট, তারপরে OUT আউট, পুট আউট। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেন জানো? এই পুট আউট যখন লিখবা তখন এটা একটা ভিন্ন অর্থ দিবে। পুট মানে তো রাইখা দেওয়া, আউট মানে বাইরে, তাহলে পুট আউট কি বাইরে রাইখা দেওয়া না। পুট আউট মানে হলো কোনো কিছু নিভায় ফেলা। আগুন জ্বলতেছে, একটা ফু দিয়ে নিভায় ফেললা। লাইটার জ্বলতেছে, নিভায় ফেলা। এই লাইটারের কথা বলা যাবে না, সরি। মোম জ্বলতেছে, ফু দিয়ে নিভায় ফেললা, এগুলাকে বলে পুট আউট। তারপরে আরেকটা দেখো, পুট অন, পুট অন।
পুট অন মানে হচ্ছে গায়ে দেওয়া, একটা নতুন গেঞ্জি কিনছি, গেঞ্জিটা গায়ে দিলাম, পুট অন। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা দেখো, পুট আপ। পুট আপ মানে হচ্ছে কোনো কিছুকে প্রদর্শনীর জন্য রাখা, পুট আপ। এই প্রত্যেকটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ এরা ভিন্ন 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 অর্থ প্রদান করে। ঠিক একইভাবে এই জায়গাতেও প্রিপোজিশনের প্রয়োগ আছে। আর বলতে পারো যে ভাইয়া এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি নরমাল? এটা নরমাল প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। কেন? কারণ এই মিট মি, দেখা করো, এই দেখা করাটা বিভিন্ন জায়গায় হইতে পারে। মনে করো এই যে মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন, আমারে কইলো যে আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করো, মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন, এখানে কোনটা হবে? দেখো ইনটু, ইনটু মানে কোনো কিছুর ভিতরে, কোনো কিছু, আমাকে মেট্রো স্টেশনে আমার সাথে দেখা করো। আমরা কি বলি যে মেট্রো স্টেশনের ভিতরে দেখা করো? না, আমরা বলি যে মেট্রো স্টেশনে দেখা করো। তাহলে এখানে ইনটু বসবে না, ইনটু মানে ভিতরে বোঝায়। তারপর হচ্ছে অন, অন মানে উপরে, মেট্রো স্টেশনের ছাদের উপরে দেখা করব না, ছাদের উপরেও না, মেট্রো স্টেশনেই দেখা করব, অন হবে না। ফর, মিট মি ফর দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের জন্য দেখা করো, ফর মানে জন্য, এটাও হবে না, বাদ। তাহলে মিট মি অ্যাট মেট্রো স্টেশনে দেখা করো আমার সাথে। এই ধরনের কোন বৃহৎ জায়গায় দেখা করতে হলে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে হয়। প্রিপোজিশনের উপর একটা ক্লাস দিব, প্রিপোজিশনের উপরে ক্লাসটাতে কি পড়াবো, যে কোন জায়গাতে কি ধরনের প্রিপোজিশন বসে। খুবই সহজ জিনিস এবং ছোট্ট একটা ক্লাস হবে, কোনো বড় ক্লাস না, জাস্ট তোমাদেরকে দেখাই দেবো কোথায় কোন প্রিপোজিশন বসে, সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও একটু করে দেখাই দেবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা লিস্ট আছে আমার কাছে, ওই লিস্টটা দিয়ে দিব, ওই লিস্টটা দেখে একটু পড়ে ফেলবা, ইনশাআল্লাহ প্রিপোজিশনে আর আটকাবা না, এটা শিওর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে 11 এর ডি, ভরপুর অ্যান্সার চলে আসছে। আরে আরেকজন কষ্ট পাইছে, নাদিয়া ইসলাম। ভাইয়া উত্তর সঠিক দেই কিন্তু আপনি নাম বলেন না, দুঃখজনক ব্যাপার ভাইয়া। এই যে নাম বলে ফেলাম, নাদিয়া ইসলাম, দরকার আরো 3 বার বলবো, কোনো সমস্যা নেই আপু। আপনারা উত্তর দিতে থাকেন, যাদের যাদের উত্তর আমার সামনে পড়তেছে উত্তর আমি দিবই, সরি নাম আমি বলবোই, আমি বলবো, সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। এমন না যে তোমার নাম আমি নিচ্ছি না মানে আমি তোমাকে ভুলে গেছি বা তোমাকে পাতা দিচ্ছি না, সেটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কমেন্ট বক্সটা তো ছোট রে ভাইয়া, কমেন্ট পড়ছে অনেক, এখন একটা কমেন্ট করছো ঠাস করে কমেন্ট উপরে উঠে যায়, আমি তো না দেখলে পড়তে পারবো না। এখন আমি যদি স্ক্রল করে 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 বেছে বেছে সবার কমেন্ট পড়তে চাই, ক্লাস আর নেওয়া হবে না, কমেন্ট পড়তে পড়তেই দিন শেষ। একদিন একটা এরকম আয়োজন কইরো যে ওই দিন ক্লাসে শুধু খালি কমেন্ট করবো, ওই দিন খালি কমেন্টই পড়বো, ক্লাস নিব না, মজা লাগবে, এটা কইরো। ঠিক আছে, টেনশন করার কোনো কারণ, সবার কমেন্টই পড়বো ইনশাল্লাহ, প্যারা নাই। 11 নম্বর গেল, এরপর আসো 12 নম্বরে আসো। কি বলছে? ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি একজন মাইনর, অপ্রাপ্ত বয়স্ক। অপ্রাপ্ত বয়স্ক মানে কি? যাহার বয়স 18-র চাইতে কম, 18 বয়স কম, 17, 16, 15, 14, 12, 13 যে কোনো কিছু হইতে পারে। তবে হ্যাঁ, যখন কারো বয়স 12 বছরের নিচে তখন আর তাকে অপ্রাপ্ত বয়স্ক বলা যাবে না, তখন তাকে বলতে হবে শিশু, চাইল্ড। ঠিক আছে, ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি এখনো গাড়ি চালাতে পারবো না, মানে গাড়ি চালানোর জন্য আমার এখনো অনুমতি নাই, যেহেতু আমি মাইনর আমি গাড়ি চালাতে পারবো না। আচ্ছা, এবার তাহলে উত্তর কি হবে? বিইং আই এম মাইনর, বিইং এর সাথে সাবজেক্ট কখনো বসে না, বিইং এর সাথে সাবজেক্ট বসে না, তাইলে এটা হবে না, বাদ। ডিউ, ডিউ এর সাথে অলওয়েজ একটা টু প্রিপোজিশন বসে, ডিউ টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিউ এর সাথে অলওয়েজ টু বসে, ডিউ এর সাথে টু বসে, টু নাই এই জায়গায়, তাহলে এটাও বাদ। এভিডেন্টলি, এভিডেন্টলি মানে হচ্ছে গিয়া যেটা প্রমাণিত, এভিডেন্টলি মানে প্রমাণিত, এভিডেন্টলি দিতে পারো, এভিডেন্টলি আই এম মাইনর। এখন এভিডেন্টলির সাথে একটা দ্যাট থাকে, এভিডেন্টলি দ্যাট আই এম মাইনর, দ্যাট নাই মানে এভিডেন্টলিও বাদ। বাকি রইল কি? সিন্স, সিন্সের বাংলা যেহেতু, সিন্সের বাংলা যেহেতু আমি একজন মাইনর, আমি একজন অপ্রাপ্ত বয়স্ক, আমার বয়স 17 বছর 11 মাস 29 দিন, এখনো 18 বছর হয় নাই, আমি এখনো গাড়ি চালাতে পারবো না। আর যেহেতু সিন্স আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট, সিম্পল অ্যান্সার, শেষ। দেখি উত্তরগুলা একটু নাড়াচাড়া দেই, নাহলে আবার কে কখন কষ্ট পাওয়া যাবা ঠিক নাই। দেখি কই গেল রে, ওরে বাবা কত অ্যান্সার। ওকে, ফায়াদ, ফারজানা, এরপর হচ্ছে নাজমুস সাকিব, এরপর ইয়ামিন হোসেন, এরপর নুসরাত, শাহানা আক্তার, আয়েশা, তাহমিদ, তানিশা, উম্মে ওমর, সজন সরকার, তারপরে সোনালী, ইতু,
এরপরে ইয়ামিন, ছোয়া, মেঘ, আমিনা খাতুন, নাজিম উদ্দিন, শাকিল। এরপরে হচ্ছে যে বিটিএস লিডার। আরে আপনার নেটের সমস্যা হচ্ছে, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, মাঝে মাঝে হয়, না হলেও রেকর্ড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই ভাইয়া। তারপরে ইশরাত, এরপরে হচ্ছে আর কই, নাফিসা, মাহমুদুল্লাহ, এরপরে মোস্তাফিজুর, কল্পনা, শাহাদত হোসেন উত্তর দেন নাই, জিজ্ঞেস করছেন রিটার্নের জন্য কি করবো। এই বেটা রিটার্নের ক্লাস নিব, রিল্যাক্স। হাদি, এরপর হচ্ছে আর কই, আরে বাপরে বাপ, তাবাসসুম জান্নাত বলছে ভাইয়া কোনো কমেন্ট দেখে না, 100টা কোশ্চেন করছিলাম, একটা রিপ্লাই পেনি জায়গা, খোদা রে আমারে উঠাও। আচ্ছা যাই হোক, 12 নম্বর গেল, 13 নম্বর। The firefighters worked for 5 hours to এই প্রশ্নটার উত্তর আমি না দেখেই কিন্তু বলে দিছি। দেখো এইখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে, আমি বলবো না এটার উত্তর কি, তোমরা কমেন্টে লেখো, এবার আমি খালি কমেন্টই পড়বো, উত্তর দাও। একজন লিখছে ভাইয়া আমার নাম স্কিপ করলেন কেন? ভাইয়া রে আমি আরবি ওই জবরজের পেশ ছাড়া পড়তে পারি না, আমি আরবি পড়ার দক্ষতা আমার একটু কম, বাংলা নামের উচ্চারণ লিখতে হবে। ওকে যাক, আপনার নামের বানান উচ্চারণ ফাইনালি পাওয়া গেছে, মেহেন্দি রিদ্ধা স্বর্ণা, চমৎকার নাম। স্বর্ণা সাহেব আপনার উত্তর সঠিক হইয়াছিল। 12ডি। এই যে মার্জিয়া তোয়া মাত্র সামনে পড়লো, বলতেছে যে জীবনেও পড়ে না, কি এক দুঃখ রে ভাই। আচ্ছা 13C উত্তর পাওয়া গেছে, 13C যারা যারা উত্তর আছে, কামরুন নাহার, ধন্যবাদ কামরুন নাহার। আপনার অ্যারাবিকে যেহেতু নামটা লেখা, আমি অ্যারাবিক অত ভালো পড়তে পারি না, আপনার তাবিব ভাইয়া ভালো পারেন, নোমান ভাইয়া ভালো পারেন, কিন্তু আমি অ্যারাবিকে আমি একটু দুর্বল, এটা আমার একটা ব্যর্থতা। কিন্তু কামরুন নাহার আপনার নামটা আমি এখন থেকে ঠিকমতো উচ্চারণ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা মুবাশির, শাহানা, আফরিন, তারপরে হচ্ছে কি মরিয়ম, তারপরে তানহা, ইসমাইল, যারা বাটা ইসমাইল আমারে লিখছে যে পুট অফ, 13 কেমনে হবে রে? 13C নাম্বার আমি তোকে বলে দিলাম, পুট আউট মানে হচ্ছে আগুন নিভানো, ফায়ার 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ, ব্লেজ মানে আগুন, আগুন নিভানোর জন্য 5 ঘন্টা কাজ করছে, পুট অফ কই থেকে আসলো? 13C হবে, 13 যে বলছো কান টাইনা ছেড়ে ফেলবো একদম। হ্যাঁ এবার ঠিক আছে, যারা যারা উত্তর দিচ্ছ যে পুট আউট, তাদের উত্তর ঠিক আছে, প্রত্যেকের উত্তর সঠিক। যারা যারা আমাকে অপবাদ দিচ্ছ যে আমি কমেন্ট পড়ি না, তাদের উত্তরও সঠিক, প্রত্যেকের উত্তর সঠিক। সমস্যা কি জানো, তোমরা এক একজন 20-30টা করে কমেন্ট করো, একজনের কমেন্টের ঠেলায় আর কারো কমেন্ট দেখা যায় না। বাপরে একটা কমেন্ট কর, দেখবো তো, একটা কমেন্ট করো, বাকিগুলা দেখবো। এই যে ফারজানা অনি, না আনি, আচ্ছা অনি, ফারজানা অনি ভাই এতবার কমেন্ট করছে, নামটা তো বলছেন না। বলছি তো রে বাবা, সবার নামই পড়তেছি, রিল্যাক্স রিল্যাক্স, এরকম করো না, মারামারি লাগাই দিচ্ছে কমেন্ট বক্সে, রিল্যাক্স, সবার নামই পড়বো, চিল চিল। আচ্ছা 13 নম্বর শেষ। দাঁড়াও দাঁড়াও, এটা একটু বইলা দিই, এটা হচ্ছে গিয়া তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, APPRO, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। তারপর হচ্ছে 14, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ আ বটল। আচ্ছা এবার দেখো, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গেল, আফটার রিসিভ আ হিট, আফটার রিসিভ আ হিট, এখানে ঘটনাটা হচ্ছে দেখো, এখানে বলছে হি ওয়েন্ট, তার মানে এইখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের যে বেস ফর্ম সেটা কোনোভাবেই হবে না, এটা বাদ। তারপরে দেখো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিটিং অন দ্য হেড, আফটার হিটিং, সে কি তার নিজের মাথা গিয়ে নিজে বাড়ি দিছে? দেয় নাই, তার মানে হিটিংও হবে না। এখানে যদি হিটিং দাও, যদি হিটিং আমি দিতাম তাহলে অর্থটা হয়ে যাইতো, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স হয়ে যাইতো। অ্যাক্টিভ ভয়েস মানে সে তার নিজের মাথা গিয়ে নিজেই বোতলের মধ্যে মাইরে দিছে, এটা যদি হইতো তাহলে হিটিং দেওয়া যেত, কিন্তু সে তো তার নিজের মাথাকেও নিজে গিয়া বাড়ি দেয় না, তাহলে হিটিং হবে না। আফটার হিট হবে না, কারণ এই সেম কারণে রিসিভ আ হিট যে কারণে হয় না, রিসিভ মানে হচ্ছে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, ঠিক একই ভাবে এখানে শুধু হিটও হবে না, এটা হবে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, কারণ তার মাথায় সে বাড়ি দেয় নাই, একটা বোতল আইসা তার মাথার মধ্যে বাড়ি মারছে। হ্যাঁ
ওকে, আচ্ছা, একটা বোতল আইসা তার মাথার মধ্যে বাড়ি মারছে, তাহলে সে কিন্তু এখানে বাড়ি মারার কাজটা কিন্তু সে করে নাই, হি করে নাই, কাজটা করছে বোতল। তাহলে হি হচ্ছে এখানে আমার অবজেক্ট। অবজেক্ট যদি শুরুতে থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। প্যাসিভ ভয়েসের সেন্টেন্স মানে এখানে এই যে বি ভার্ব আসবে তারপরে হিট, তাহলে বিং হিট। 14 নম্বরের ডি হচ্ছে আমার সঠিক উত্তর। শেষ, সিম্পল, কমপ্লিট। এবার আসো তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, নাহলে আবার মারামারি লাগাই দিবা। ওরে বাবা কত কমেন্ট রে ভাই, দাঁড়াও দাঁড়াও একটু 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 একটু। ওকে, আব্দুল হাদি, খাদিজা আক্তার, নুন্নাহার ইসলাম, আচ্ছা, তারপরে মেহরিন আয়াত, নাজমুস সাকিব, তারপরে হচ্ছে গিয়া তানিশা, আয়েশা, শাহাদত, মিম, এরপরে ইয়ামিন, তারপরে হচ্ছে গিয়া ফারজানা অনি, এরপর হচ্ছে শর্মিলি, এরপর হচ্ছে নাদিয়া ইসলাম, তারপরে আয়েশা, এরপর হচ্ছে ইয়ামিনের নাম এর আগে আরো 2বার পড়ছি, এই এতবার কমেন্ট করে নিষেধ করছি না। তারপর হচ্ছে মারুফ, ছোয়া, তারপর হচ্ছে ইতু, তাবাসসুম, তারপরে হচ্ছে আর কে, ফারিয়া ইসলাম, ওকে, তারপর হচ্ছে মুবাসসির, এরপর হচ্ছে গিয়া সোনালী, ফারিয়া ইসলাম, এরপরে হচ্ছে গিয়া আদি, আমিনা খাতুন, নিজামুদ্দিন শাকিল, তানহা সাথী, এরপর হচ্ছে গিয়া ইমানের দীপশিখা, সুন্দর নাম, এরপর হচ্ছে গিয়া মারুফ, এরপরে জামিল, তারপরে সেজুতি, এরপরে হইলো মোস্তাফিজুর, প্রীতম, তাসফিয়া, তারপরে হচ্ছে আবার ইতু, এরপর হচ্ছে ভূমি, তারপর হচ্ছে গিয়া বিটিএস লিডার, ওকে, তারপরে হুমায়রা হাফসা, এরপর হচ্ছে ফাবিয়া সুলতানা, শর্মিলি আশা, ইয়ামিন হোসেন নামাজ যাওয়া, ভাই আর একটা প্রশ্ন তারপরে ছেড়ে দেবো, আর একটা প্রশ্ন তারপরে শেষ। তারপরে হুমায়রা হাফসা, মনেশা, তারপরে হইলো মেহেদি, স্বর্ণা, তারপরে হচ্ছে গিয়া শাহানা, এরপরে হচ্ছে তাবাসসুম জান্নাত, এ রে বাবা রে পড়ছি রে, চক্রবর্তী মিথিলা, আমিনা খাতুন সুমাইয়া বলছে ইশারায় কথা, এই ইশারায় তোমাদের সাথে স্যারের সাথে কথা বলছি। আচ্ছা, এই তো শেষ। কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে বি ইউনিটের জন্য 1450 টাকা, অগাস্টের 31 তারিখ পর্যন্ত, তারপরে বেড়ে যাবে। অগাস্টের 31 তারিখ পর্যন্ত 1450 টাকা, তারপরে বি ইউনিটের কোর্স ফি বেড়ে যাবে। ভর্তি হওয়ার জন্য আমার পক্ষ থেকে কোনো জোরাজোরি নাই, তোমাদের যাদের যাদের মনে হয় ভর্তি হবা, ফ্রি ক্লাস আছে কয়েকটা, গ্রুপে করে নিতে পারো। যদি মনে হয় ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, না হইলেও কোনো চাপ নাই। আমি তোমাদেরকে এই কোর্সে ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াবো না, নিজের কোর্সে ভর্তি করানোর জন্য এটা আমি করব না, ঠিক আছে? কারণ আমি এখানে তোমাদেরকে যদি আমি ফ্রিতে 3 মাসই পড়াইতে যাই, তাইলে আমার এই যে এই স্মার্ট বোর্ড চলতেছে, লাইট জ্বলতেছে, কারেন্ট বিল দিতে পারবো না, আমার যে স্লাইড বানাই দিতেছে যে অপারেটর, তার আমি বেতন দিতে পারবো না, বাধ্য হয়ে আমাকে কোর্স নামাইতে হয়েছে, কিছু করার নাই। কিন্তু দেখো তোমাদের 1 মাস যে আমি ক্লাসগুলো নিব, এই 1 মাস ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে করো, ভর্তি হওয়ার মতো তোমার একটা ক্যালিবার থাকবে। আর যেহেতু আমি 3 মাস সময় পাচ্ছি আমার পেইড ব্যাচে, ওই 3 মাসে আমি কি করবো জানো? ওই 3 মাসে হচ্ছে আমি বেসিক থেকে পড়াবো একদম, এইটাই। 1 মাসে তোমাদেরকে বেসিক থেকে পড়ানো সম্ভব না, 1 মাসে আমি তোমাদের সাথে এই জিনিসগুলো আলোচনা করে যাবো ছোট ছোট করে। যাই হোক, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, স্পেলিং গুলাও ভালো করে শিখতে হয়। তার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইটা। স্পেলিং এর আমি একটা শীট দিয়ে দিব, ওইটা হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিমের সাথেই থাকবে, স্পেলিং গুলা পড়ে নিবা, এখানে বোঝানোর কিছু নাই। স্পেলিং এর টপিক, স্পেলিংটা কোনটা কারেক্ট হবে তোমরা লেখো, ফোনে লিখতে গেলে অটো কারেক্টে চলে আসবে, আমার মনে হয় লিখে দাও। মইনুল ইসলাম বলছে কঠিন নামগুলো ভাইয়া মনে বলে না, আসলেই বলি না, কঠিন নামগুলো উচ্চারণ করা খুব টাফ। নুসরাত নীরা বলছেন সিম্পল না সিম্পল, আমি বলি সিম্পল, ঠিক আছে? আচ্ছা, 15 বি, এই তো সাবাস, সবাই সঠিক উত্তর দিয়েছো। 15 বি। কমেন্ট গুলা পড়বো, হাতে আর সময় আছে 8:30 বাজতে 6 মিনিট, আমার এরপর আবার একটা ক্লাস আছে। আমি তোমাদেরকে ধামাধাম কমেন্ট গুলা পড়া তোমাদেরকে বিদায় করে দিই। এই মনীষা, নাম পড়ছি, মনীষা কি বলে না বলে। ওকে 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 ওকে, লাস্ট 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 15 উত্তরগুলো একটু দেখি, 15 উত্তরগুলো একটু দেখি। সিনথিয়ার নাম কঠিন না রে ভাইয়া? সিনথিয়ার কমেন্ট সামনে পড়ে না। নিজামুদ্দিন শাকিল, জিএম নাজমুস সাকিব, মেহরিন আয়াত, আয়েশা, মিম, তানিশা, তানহা, খাদিজা আক্তার, আব্দুল হাদি, তারপরে শুভা, সোনালী, মারুফ, তারপরে আব্দুল হাদি, আবার ফারজানা অনি, আমিনা খাতুন, নাফিসা ইসলাম, উম্মে ওমর, এরপরে হচ্ছে কামরুন নাহার, আদিত্য সরকার আদি, জোবায়ের মোর্শেদ জিশান, আফিয়া মুস্তারি কৃপা, এরপর রাতের শুক্তারা তানিশা, এরপরে মুস্তাফিজুর রহমান, সাদিয়া কবির রায়হান, জান্নাত ফেরদৌস, এরপরে জিয়ন উষা, সুমায়া, শিমু কথা, আরিফ মারিয়া, মুবাশির হোসেন, মাহমুদুল্লাহ রিহাদ মাহিম, ইমানের দীপশিখা, আরো
অনেকে, আমিনা খাতুন সুমাইয়া, তোমরা যারা যারা একের অধিক কমেন্ট করতেছো এবং তোমাদের কমেন্টের কারণে আমি আরেকজনের কমেন্টের নাম পড়তে পারতেছি না, আমার এখানে দোষ নাই। যারা অতিরিক্ত কমেন্ট করে তাদের ধরে একটা মাইর লাগাও, যাদের নাম পড়তে পারতেছি না তারা, ঠিক আছে, মাইর দিয়া বলো একটার বেশি কমেন্ট করা যাবে না। কারণ কি, এত একজনের এই 20টা কমেন্ট দেখতে গিয়ে অন্যদের যে কমেন্ট দেখবো হারায় যায়। ঠিক আছে, যা হোক, শুনো, আমি হইতেছে মোটিভেশন দেওয়ার লোক না, আমি মোটিভেশন দিতে আসি না ক্লাসে, আমি আসি ক্লাসে পড়াইতে। একটা জিনিস বুঝো, ব্যাপারটা হচ্ছে মোটিভেশন বলে কিছু নাই, তুমি যদি চেষ্টা করো তুমি পারবা। মানে মোটিভেশন দিলাম, জোশে বলিয়ান হয়ে গেলা, হওয়ার পরে 1 ঘন্টা পরে আবার যা তাই হবে না। আমার কথা হচ্ছে, তুমি যদি আমার সাথে আসো যে ঠিক আছে ভাইয়া আপনার কাছে পড়তে আসছি, আমি তোমাকে ধাক্কা হইলেও পড়াবো, মোটিভেশন নাই, পড়তে বলছি পড়বা, এই সিস্টেমে যাব। অতএব আজকে যেভাবে আমরা ক্লাস করলাম না, পরবর্তী ক্লাসগুলোও এভাবেই করব। প্রশ্ন সলভিং এর ক্লাসগুলা ওপেন ক্লাস যেহেতু, সো অবভিয়াসলি আমরা কিছুক্ষণ কমেন্ট বক্সে কথা বলবো, কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো, কিছুক্ষণ পড়াবো, সব মিলাই ঝিলাই হবে। কিন্তু তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। বিশ্বাস করো ভাইয়ারা, যদি এই জিনিসগুলাই জাস্ট বুঝা নিতে পারো, কিচ্ছু না, খালি এই জিনিসগুলো বুঝা নিবা, আর কিচ্ছু লাগবে না। পরীক্ষায় অ্যাটলিস্ট 15টার মধ্যে একদম খারাপ লেখলেও 10টা অ্যান্সার করে আসা উচিত। বিশ্বাস করো, ইংলিশ এরকম একটা জিনিস। হ্যাঁ, 2-1টাতে আটকে যাবা, সিনোনিম অ্যান্টোনিম কমন পড়বে না, স্পেলিং কমন পড়বে না, 2-1টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন পড়বে না, রেয়ার কেস, বাকিগুলা পারবা, বাকিগুলা বেসিক গ্রামার থেকে আসে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ করো ইনশাল্লাহ। আশা করি তোমাদের ইংলিশের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। অন্তত পক্ষে এটা বলতে পারি যে পাস মার্ক উঠে আসতে পারবা, ফেল করবা না ইংলিশ, এটা শিওর থাকো। আর যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমার এতটুকু তো হচ্ছে না, তাইলে একটু সময় দাও, একটু নিজের প্রমোশন করতে দাও। সেটা হচ্ছে তোমাদের জন্য বি ইউনিটের একটা কোর্স নামাইছি এডুকেটম স্কুলের পক্ষ থেকে, এবং এই কোর্সটাতে এটার সাথে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এখানে আমরা সময় পাচ্ছি কম, ফ্রি কোর্স যেহেতু সময় পাচ্ছি কম, কিন্তু অ্যাডমিশনারি কোর্সটাতে 3 মাসের মধ্যে আমি তোমাদের মোট 30টা ক্লাস নিব 3 মাসে। এই 30 ক্লাসে কি করবো জানো, একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো জিনিসগুলো কভার করে দিব। তোমরা যদি কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের জন্য কোর্স ফি এই অগাস্ট 31 তারিখ পর্যন্ত 1450 টাকা, এরপরে কোর্স ফি বেড়ে যাবে। সো তোমরা ভর্তি হলে এডুকেটম স্কুলের পেজে নক করো, তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর তোমরা 2-1 জন বন্ধু বান্ধবকেও যদি একটু জানাতে পারো, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। যা হোক, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জিওনুষা বলছি একটু পানি খান ভাইয়া, পানি খাবো, পানি খেয়ে আবার ক্লাসে ঢুকবো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হলো কবে, তার একটু হিসাব করে নি। আজকে হলো শনিবার, শনি মঙ্গলবার, মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় তোমাদের সাথে আমার আবার ক্লাস। দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।